একটু বলার আছে? না স্যার ক্লাস শুরু করেন আসলে আর কথা বললে সময় হ্যাঁ, নষ্ট করতে চাচ্ছি না। তা সুমন স্যার আপনি কাইন্ডলি মিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দাদা আসসালাম। কেমন আছেন? জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নীলকমল দাদা কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। বলেছিলাম না সন্ধ্যা হলে ভালো হয়ে যাবো, কোনো কাশি থাকবে না। হ্যাঁ, জাকির ভাই আমাকে আমাকে হ্যাঁ বলেন। বললাম আপনার শরীরটা কেমন আছে? হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং স্যার, নীলকমল স্যার, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবেন ফেসবুকে। ঠিক আছে। রিকোয়েস্ট আমিও রিকোয়েস্ট পাঠাইছি আমিও স্যার। পাঠাইছি স্যার। ঠিক আছে, হ্যাঁ আমরা তো খেয়াল অ্যাকসেপ্ট রাখবো। করে নিয়েছি। ও আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা, বৃষ্টি হয়েছিল আজ? হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো। বৃষ্টি পড়ছে স্যার ভালোই। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে হচ্ছে। ওই বাংলাদেশে কোন জায়গা বাংলাদেশে হচ্ছে? কোন জায়গা হচ্ছে? ঢাকায় তো ঢাকায় এটা তো দেখলাম না। বাংলাদেশে খুলনায় হচ্ছে, মিরপুরে হচ্ছে ঘুরি ঘুরি, আর হচ্ছে আর এটা কোথায় জানা হচ্ছে, রাজশাহী তো শুনেছি হচ্ছে। ঢাকা পর্যন্ত পৌঁছবে না, গাঙ্গেয় উপত্যকাতেই থাকবে। রাজশাহী যশোরের দিকে মনে হচ্ছে। রাজশাহী হচ্ছে স্যার হালকা হালকা। এই যে জাকির ভাই, খবর না রাখলে হবে, সব খবর রাখতে হবে। আরে খবর রাখার জন্য আমার ভাই তো আছেন, রাইসুল ইসমাইল আমি খান। কিন্তু কিছুই জানি না, আন্তাজি কইছি, কিন্তু দেখছেন মিলে গেছে, কারণ জানি তো কোথেকে কি হইতে পারে।
না, ইন্ডিয়ায় বৃষ্টি ঝড় তুফান হইলে যশোর, খুলনা, সাতক্ষীরা এদিকটাই হয়, কাছাকাছি তো। লাস্টে দেখা যাবে আবহাওয়াবিদের তকমা লেগে যাবে কিন্তু। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। জি, আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোনটা এবং আপনার ক্যামেরাটা একটু অফ করুন, তাহলে আমরা শুরু করে দিতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চলে যাব এখন। আমার কথাটা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। স্লাইডটা কিন্তু চলে গেছে আমার। হ্যাঁ, এখন চলে আসছে। হ্যাঁ, ঠিক জি, আছে। চলে আসছে। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের ক্লাসে। তার আগে আমরা ফর্মালি যে জিনিসগুলো আমরা করে থাকি, যে একটু হোস্টিং আমরা করে থাকি, তো সেই জায়গাটুকু থেকে আমি শুরু করতে যাচ্ছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আজ 11/1/2022 রোজ মঙ্গলবার। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে দুই বাংলার প্রিয়, ভালোবাসা, ভালো লাগার ডাক্তার, ছাত্রছাত্রী ভাই ও বোনদের 292তম ক্লাসে জানাই রাত্রিকালীন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিপকের আলোচ্য বিষয় মিনার্কি টু মেনোপজ, বিগ জার্নি অফ ফিমেলস, এপিসোড নাম্বার 11, এই বিষয়ের মধ্যে আজ আমাদের আজকের আলোচক যে আলোচনাটি করবেন সেটি হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি। জরায়ুর অস্বাভাবিক কাঠামোর কারণে বন্ধ্যত্ব দেখা দিতে পারে। ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় থেকে জরায়ুতে ডিম পরিবহনে কাজ করে যাতে ভ্রূণের বিকাশ ঘটে, তবে কোনো সার্জারি বা শ্রোণিক সংক্রমণ ফ্যালোপিয়ান টিউবগুলো ক্ষতি করে, এই কারণে মহিলারা বন্ধ্যত্ব ভোগেন। আর এইসব বিষয়ের উপরে আসলে মূলত আমাদের স্যার আজকে আরো বিস্তারিত ভাবে আমাদেরকে জানাবেন। তো আর এই পর্বটি যিনি আজকে আলোচনা করতে আসছেন, তিনি আমাদের সকলের প্রিয়, যিনি প্রতিটি ক্লাস অত্যন্ত যত্ন সহকারে মেধা, মনন এবং পরিশ্রম করে আমাদের জন্য প্রেজেন্টেশনটা রেডি করে থাকেন। তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন, DHMS অনার্স, DI হোম লন্ডন, হোমিও রত্ন বাংলাদেশ, ডিরেক্টর হোমিও ক্লিনিক এন্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি, যিনি অনবদ্য 16টি বই হোমিওপ্যাথির উপর আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। আজকে আমি 4টি বইয়ের নাম আপনাদের কাছে জানাতে চাই। সেটি হচ্ছে প্রাচীন পীড়া, যা লিখেছেন মায়াজমের উপর, হাতের কাছে আর্টিকেল ও ডিসিসি, প্র্যাকটিস অফ মেডিসিন মন নিয়েও লিখেছেন মেটেরিয়া মেডিকা। শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার একজন বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার প্রশিক্ষক এবং বর্তমানে বাংলাদেশ ও ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, লেখক ও শিক্ষক, গবেষক। আর পুরো ক্লাস জুড়ে আমি থাকবো আপনাদের ভালোবাসায় সিক্ত মোহাম্মদ রাইসুল ইসমাইল খান, প্রতিষ্ঠাতা পরিচালক যুব খান ফাউন্ডেশন, পরিচালক খান ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। তো আমি স্যারের কাছে যাওয়ার আগে আমি সকলকে অনুরোধ করব যে আপনাদের মাইক্রোফোনটি এবং আপনাদের ক্যামেরা অফ রাখবেন, নতুবা আমরা আর ওয়ার্নিং দিব না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে, সুন্দরভাবে বলেছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে রিমুভ করতে বাধ্য হব, যার কারণ আপনারা নিজেরাই। সো এর জন্য হোমিও দর্পণ গ্রুপ বা আমরা যারা পরিচালনায় আছি তারা দায়ী নয়। সো আপনারা খুবই সতর্কতার সাথে আমাদের ক্লাসটি শুনবেন, কারণ আমাদের ক্লাসে যদি আপনারা কোনো কথা বলেন, একজনের জন্য 100+ মানুষ এবং আমাদের আলোচক আলোচনা করতে বিঘ্ন ঘটে, আলোচনায় বিঘ্ন ঘটে। তাই সকলের কাছে আবার অনুরোধ জানিয়ে আমি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নীলকমল বর্মন আপনার কাছে আমি ফিরে যেতে চাই।
স্যার যদি ক্লাসটি শুরু করতেন। নমস্কার, অভিয় দর্পণ গ্রুপের আগত সমস্ত শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী এবং অতি অবশ্যই যিনি পরিচালক মোহাম্মদ রাইসুল ইসমাইল খান, আপনাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমার 11তম ক্লাস শুরু করছি। ক্লাস না বলে এটাকে আলোচনা বলাই ভালো, কারণ ক্লাস বলতে যে জিনিসটা হয় আমি তার যোগ্য নই বা সেটা নিয়ে আমার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। অন্যান্য স্যারেরা যারা ক্লাস নেবেন বা নিচ্ছেন তার তুলনায় আমার সামান্যই প্রচেষ্টা, তবে প্রচেষ্টাটাকে আমি খুব উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিলাম, পেরেছি কিনা জানি না। যেমন প্রথম দিন স্লাইড আমি দেখাতে পারিনি, দ্বিতীয় দিনের স্লাইডটা একটু এসেছিল, আজকে চতুর্থ দিনের স্লাইডটা আশা করি আপনারা ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি নিশ্চিত যে আজকে আর আমার এটা থেকে ইকো হচ্ছে না। অতএব আমি যদি এতটা উন্নতি করতে পারি, তো আমার অনুমান যারা এই ক্লাসে আসেন যে সকল ছাত্রছাত্রীরা শুধু মেধা দিয়ে নয়, তাদের সততা দিয়ে, তাদের একাগ্রতা দিয়ে আমাকেও তারা যে কোনো সময় ডিঙিয়ে যেতে পারবেন এবং আমি চাই তারা প্রত্যেকে আমাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাক এবং সেটি হবে আমার সব থেকে বড় জায়গা। মেল ফার্টিলিটির লাস্টের দিকের একটা এপিসোডে আমি বলেছিলাম যে অলিগোস্পার্মিয়ায় যেখানে 10 মিলিয়নের নিচে স্পার্ম কাউন্ট ছিল, তার মিজলসের ইতিহাস পেয়ে তাকে ভেরোলিনাম দেওয়া হয় এবং তারপরে তার এটা স্পার্ম কাউন্ট খুব দ্রুত বাড়ে এবং 3 থেকে 4 মাসের মধ্যে সে তার স্ত্রী প্রেগনেন্ট হয়। তো আজকের এই দিনটাতে আজকে সন্ধ্যাবেলা আমি একটা ফোন পেলাম, সে ভদ্রলোক ফোন করে জানাচ্ছে যে স্যার একটা সুখবর আছে, আমি দ্বিতীয়বারের জন্য বাবা হতে যাচ্ছি। এই আনন্দটা পাওয়ার পর আমার মনে হয়েছিল যে আজকের এই ক্লাসে এটাকে শেয়ার করতে হবে। তাহলে একটা ওই মুহূর্তের সুন্দর একটা ডায়াগনোসিস বলবো না, একটা চিন্তা ভাবনা, যেটা একজন কে বাবা হয়তো সহায়তা করেছিল, শুধু তাই নয়, প্রায় 3.5 বছর পর সে দ্বিতীয়বার বাবা হবার একটা আনন্দ পাচ্ছে। এটা ডাক্তারবাবুকে যখন ফোন করে জানায় তখন যে কোনো ডাক্তারবাবুই কিন্তু খুব আনন্দিত হন এবং আপনারা যারা আজকে এটা শুনছেন আমি বিশ্বাস রাখবো তারা এই এপিসোড চলাকালীন, যেহেতু আমি খবরটা আমি পেয়েছি, তারাও নিশ্চয়ই দোয়া করবেন বা প্রার্থনা করবেন যে সে সুন্দরভাবে যেন একজন সন্তানের জন্ম দিয়ে থাকেন। তো ইনফার্টিলিটির যে যন্ত্রণা, ইনফার্টিলিটির যে এটা গত 3টে এপিসোডে আমি মেল ইনফার্টিলিটি নিয়ে বলেছিলাম, কারণ আমাদের নিয়মের মধ্যেই পড়ে যখন কোনো ইনফার্টিলিটির কাপল আমাদের কাছে আসবে সব থেকে আমরা কিন্তু আগে মেলেদেরটাই করি এবং আমি গত 3টেতে মেলেদের কথাই বলেছি, সেই হিসেবে আমি আর সেখানে বাড়াচ্ছি না। আজকের এই স্লাইডটা শুধু এই জন্যই দেখাচ্ছি যাতে আপনাদের মনে পড়ে যায় যে গত মঙ্গলবার আমি কি বলেছিলাম। এবার এই স্লাইডটার কথা মনে পড়ুন, দেখুন, পাথওয়ে অফ স্পার্ম ওভাম এবং ফরমেশন অফ দ্য জাইগোট অ্যান্ড ইমপ্ল্যান্টেশন, এটা আমরা বলেছিলাম কিভাবে কোথায় হয় সেটা সম্বন্ধে এবং ফিজিওলজি সম্বন্ধেও আমি কিন্তু যথেষ্টই বলেছিলাম। এবার দেখুন আজকে যে জিনিসটায় আমি যেতে চাইছি সেটা হচ্ছে টাইপ অফ ইনফার্টিলিটি। আগের দিনও বলেছি, জাস্ট মনে করে দিচ্ছি যে সম্পূর্ণ উন্মুক্তভাবে বিয়ের 1 থেকে 1.5 বছরের মধ্যে যদি কাপল কোনো প্রকার কন্ট্রাসেপটিভ পিল বা কন্ডোম বা অন্য কোনো প্রকার বার্থ কন্ট্রোল বা অন্য কোনো প্রকার মেথড ইউজ না করে যদি সন্তান তাদের না আসে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি। এবং যদি প্রথম সন্তান হয়েছে কিন্তু দ্বিতীয়বার যদি সন্তান নিতে না পারে ওই একই ঘটনা হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে টাইপ 2 বা সেকেন্ডারি ইনফার্টিলিটি। এবার দেখুন, তাহলে গত 3-4 সপ্তাহের ক্লাসগুলোতে যেটা দাঁড়ালো, সেই ইলেকট্রিকের ঘটনাটা মনে আছে যেটা বলেছিলাম, মানে মেন থেকে সুইচ আমার বাল্ব পর্যন্ত এসে পৌঁছতে হবে তবেই আলো জ্বলবে। যদি কোথাও ইন্টারাপ্ট হয় তাহলে কিন্তু আলোটা জ্বলবে না। আমাদেরকে কোথায় বিঘ্নটি ঘটেছে আমরা যদি চট করে খুঁজে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত সেই আরোগ্যের জায়গায়, মানে আমাদের সাফল্যের জায়গায় পৌঁছতে পারবো। এই ক্লাসটাতে দেখুন, এই যে ছবিটাতে দেখানো আছে, তাহলে এতগুলো জায়গায় ছোট ছোট করে ভাবলে কি ভাবতেছি, এইখান থেকে অস থেকে এই অ্যাম্পুলা পর্যন্ত যেতে যে জায়গাটা অনেক কিছু ঘটতে পারে। এখানে একটা ফাইব্রয়েড থাকতে পারে,
এখানে ওভুলেশনে গন্ডগোল হতে পারে, ফেলোপিয়ান টিউবের গন্ডগোল থাকতে পারে, সেপ্টাম মানে ইউট্রাইন সেপ্টাম মানে ইউটেরাসের যদি এরকম অ্যাবনর্মাল বিকৃতি হয় তার জন্য হতে পারে, একটা পলিপের জন্য হতে পারে, এরকম নানান কারণে হতে পারে। আমরা কিন্তু ইতিমধ্যে সে ক্লাসগুলোতে জেনে নিয়েছি। এবার দেখুন, এই স্লাইডটা খুব একটা সুস্পষ্ট নয় বলে আমি পরের স্লাইডটাতে যাচ্ছি, আরো পরেরটাতে যাচ্ছি। তো প্রাইমারি অথবা সেকেন্ডারি ইনফার্টিলিটি মেয়েদের ক্ষেত্রে কতগুলো কারণের উপর নির্ভর করে। প্রথমে আমরা দেখব কি না তার এজ, বয়স। তারপর আমরা কি দেখব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তার ভিতরে আছে কি না। তারপরে কি দেখতে পারি যে এন্ডোমেট্রাইটিস বা এন্ডোমেট্রিয়ামের কোনো প্রকার গন্ডগোল আছে কিনা আমরা জানতে হবে। হরমোনের ইমব্যালেন্স কোথাও ঘটে গেছে কিনা সেটার জন্য আমাকে জানতে হবে। ইউটেরাসে কোনো প্রকার ফ্যাক্টর বা ফাইব্রয়েড বা অন্য কোনো প্রকার তার যে এন্ডোমেট্রিয়াম লেয়ার যেখানে ইমপ্ল্যান্টেশন হয় তার লেয়ারটা এর আগে একদিন আমি বলেছিলাম যে 0.8 mm এর নিচে যদি হয় সেখান থেকে ইমপ্ল্যান্টেশন হতে পারে না, সেটা অটোমেটিক্যালি ডিসচার্জ হয়ে বেরিয়ে যায়। সেটা আছে কিনা আমাকে দরকার হলে মেজারমেন্ট করে জেনে নিতে হবে ইউএসজি করে নিখুঁত ভাবে। ফেলোপিয়ান টিউবের ব্লকের কথা বলেছিলাম, সালপিনজাইটিস যেটাকে বলে সেটা হতে পারে। ওভুলেশনের প্রবলেম অর্থাৎ ঠিক মতো ওভুলেশন হচ্ছে না বা যে সময় একটা সহবাসের দরকার ছিল সেখানটা সে পারছে না, অথবা অভুলোগ্রামের একটা ব্যাপার থেকে যায়, সেটা যদি ঠিক মতো না হয় সেখান থেকে কিন্তু গন্ডগোল দেখা দিতে পারে। আর একটা হয় কি, এটা অবশ্য আমি বলবো যে সেকেন্ডারি ইনফার্টিলিটির ক্ষেত্রে যে প্রথমবারে চাইল্ড বার্থের বিঘ্নের জন্য মানে কমপ্লিকেশনস ফ্রম দ্য ফার্স্ট চাইল্ড বার্থ মানে আগের সন্তানের জন্মগ্রহণের সময় যদি কোনো প্রকার ডিঅ্যারেঞ্জমেন্ট যদি ঘটে থাকে তার জন্য আমরা কিন্তু এই সেকেন্ডারি কথা ভাবতে পারি। রেকারেন্ট মিসক্যারেজের জন্য কিন্তু আমাদের ইনফার্টিলিটি হতেই পারে, মানে কি প্রেগন্যান্সি আসছে কিন্তু 3rd মান্থ অথবা 6 মান্থে গিয়ে অ্যাবর্শন হচ্ছে। এই যদি কন্টিনিউয়াস যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের রেকারেন্ট হতে পারে। এগ সংক্রান্ত অর্থাৎ যে ওভামটা বেরিয়ে আসছে সেটা যদি সুস্পষ্ট বা সুস্বাস্থ্যপূর্ণ না হয় এবং কতগুলো ইটিং ডিসঅর্ডার এর জন্য কিন্তু আমাদের হতে পারে। এবার দেখুন, একজন মহিলা যখন আমরা জেনেই গেলাম যে আমাদের ফল্টি ফ্যাক্টর হচ্ছে মহিলা, তারই চিকিৎসা আমাদের করতে হবে, তার স্বামীর কোনো তথাকথিত ত্রুটি নেই, তখন আমরা কি করব। এখানে দেখুন, এখানে এলোপ্যাথি হোমিওপ্যাথি বলে কিন্তু কোনো আলাদা বিভাজ্য বা বিভাজনের কোনো জায়গা নেই। একজন মহিলা এসেছেন, তার সমস্যাটা কি আগে আমাকে জানতে হবে। ওষুধের বেলায় বা সামান্য কিছু ম্যানেজমেন্ট, সেটা সার্জিক্যাল হোক বা অন্য কোনো প্রকার ম্যানেজমেন্ট হোক, সেটা সিস্টেম ওয়াইজ হতে পারে, কিন্তু মূল যে জায়গাটা, মূল যে বিষয়টা, সেটা কিন্তু প্রত্যেকেরই সমান। তো ফল্টি ফিমেল ফ্যাক্টর ইন কেস অফ ফিমেল আমরা কি দেখবো। ফল্টি ফিমেল ফ্যাক্টর, সরি আমি আগে বলার একটুখানি ভুল হয়ে গেছে, ফল্টি ফিমেল ফ্যাক্টর যখন আমার এখানে হচ্ছে নিশ্চয় সেটা ফিমেলই হবে, সেটা আমার বলার দরকার ছিল। যাই হোক, প্রথমে আমরা কি দেখবো, দেখুন সিস্টেমিক ফ্যাক্টর, যে কি কি ঘটনার জন্য সেই মহিলা গর্ভবতী হতে পারছে না। 1 নম্বর হচ্ছে তার বয়স যদি ওভার 35 বছরের বেশি হয়। আমরা আমাদের বইয়ে পড়েছিলাম, জানি না এখনকার হিসাবে কি বলে, আমরা পেয়েছিলাম যে 24 বছর 6 মাসের আশপাশ সময়টা হচ্ছে একজন মহিলার মা হবার একটা উপযুক্ত সময়। এখনকার বইয়ে কি লেখা আছে আমি ঠিক বলতে পারছি না, তবে সেটা 2-1 বছরের দিক ওদিক হতেই পারে। তবে আমাদের এই লাইফ কেরিয়ার মানে লাইফ সর্বস্ব বা কেরিয়ার সর্বস্ব যে জীবন, সেখানে খুব কম মেয়ে যারা চাকরি করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু কেউ 30-এর মধ্যে বিয়ে করতে পারছেন না। তো যেভাবে হোক যদি দেখা যায় যে তার বয়স 35-এর বেশি হয়ে গেছে, সেখানে কিন্তু একটা ইনফার্টিলিটির সম্ভাবনা থাকে। পরের পয়েন্টটাতে কি বলেছি, সেটা হচ্ছে ওবেসিটি। যারা ওবেসিটি এবং 35 বছরের বেশি যাদের বয়স, তাদের কিন্তু সিস্টেমেটিক্যালি তাদের একটা ইনফার্টিলিটি হবার প্রবল সম্ভাবনা থাকে। পরে কি দেখছি দেখুন, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথি ফ্যাক্টর, মানে হরমোনাল যে সকল ডিসব্যালেন্স, হরমোনের এন্ডোক্রাইন যে সকল গন্ডগোলগুলো ঘটে থাকে তার জন্য কিন্তু অনেক সময় এই ইনফার্টিলিটি দেখা যায়। সেখানে আমরা অ্যামেনোরিয়ার কথা ভাববো, বা আমরা ভাববো না, আমরা যদি বুঝতে পারি যে অ্যামেনোরিয়া আছে, সেখানে আমরা সেই জায়গাগুলোতে নোটিফিকেশন করতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, যে সেই জায়গাটার প্রতি কিন্তু আমাদের ফোকাস করতে হবে। আমাদের চিকিৎসা হবে আমাদের মতো, আমাদের চিকিৎসা হবে আমাদের টোটালিটি মেনে, মায়াজম মেনে, আমরা যা শিখেছি সেইভাবেই। কিন্তু লক্ষ্য এবং উপলক্ষ্য বলে তো একটা কথা থাকে,
লক্ষ্য উপলক্ষ কিন্তু যেভাবেই হোক যদি আমরা গড়বড় করে ফেলি তাহলে কিন্তু আমাদের একটু হলেও কিন্তু ডিসব্যালেন্স হবে। সেই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে একজন মাতৃত্বের সাথ দেওয়া, আর লক্ষ্য উপলক্ষটা হচ্ছে কি সেই উপলক্ষে যে রোগটাতে সে ভুগছে সেটাকে সারিয়ে তোলা। অর্থাৎ রোগটাকে যদি সারিয়ে তুলতে পারি তাহলে আমাদের লক্ষ্যটা আরো বেশি ফুলফিল হবে, গোলে আমরা পৌঁছতে পারবো, আমরা অ্যাম্বিশন আমাদের ফুলফিল হবে। যাই হোক, সেই সকল জায়গাতে কিন্তু এই অ্যামেনোরিয়ার ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। থাইরয়েড ডিস্টারবেন্সের জন্য কিন্তু ইনফার্টিলিটি হয়, হাইপোগোনাডোট্রপিক হরমোনের গন্ডগোলের জন্য হয়, আবার সেই সাথে কিন্তু আছে পিসিওডি ব্যাপারটা। পিসিওডি নিয়ে আজ আর বলবো না, কারণ এর আগে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রচুর পরিমাণে বলেছি। এবার দেখুন আর একটা কি ঘটে, এন্ডোক্রাইনোপ্যাথি যেটা, সেটা তো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, মহিলারা চট করে বুঝতে পারে না, একটু একটু হরমোনের ডিস্টারবেন্স থাকলে কেউ সেটা খেয়াল করেন না। খেয়াল করেন কখন? যখন তিনি গর্ভবতী হতে পারছেন না, যখন আমাদের কাছে চিকিৎসা আসছেন, বা একটা মানসিক উদ্বিগ্নতা, একটা জটিল মানসিক পরিস্থিতি, বা খুব রোগা হয়ে যাচ্ছেন, খুব মোটা হয়ে যাচ্ছেন, এই সকল জায়গাগুলোতে। আরেকটা দেখুন ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, শরীরে কোথাও কোনো এতটুকুন আপনি অ্যাবনর্মালিটি পাবেন না, প্যাথোলজি করে পাবেন না, রেডিওলজি করে পাবেন না। কি পাচ্ছেন না, ভদ্রমহিলা প্রচন্ড ভীতু, তার ভয়, প্রচন্ড একটা নার্ভাস, একটা টেনশনের মধ্যে কাটেন। হঠাৎ দেখা গেল যে তাদের দাম্পত্য জীবনে কোনো প্রকার সুখ নেই, যেটাকে আমি অনেকদিন আগেই বলে এসেছিলাম, মানে বইয়েই বলা হয়েছে যে ম্যারিটাল ডিসহারমোনি, যাদের এই দাম্পত্য কলহ, তাদের সুখদায়ক যদি সহবাস না হয়, তাদের কনজুগাল লাইফ যদি সুন্দর না হয়, সেই ডিসহারমোনির জন্য কিন্তু আমাদের এই ফিমেল ফ্যাক্টরটাকে অনেক সময় আমরা দায়ী করি। সেখানে কিন্তু একটু কাউন্সিলিং এর দরকার, তাদের দুটো মনের মিলনের জন্য, শুধু দুটো শরীরের মিলন নয়, দুটো মনের মিলনের জন্য কিন্তু আমাদের এইভাবে এগিয়ে যাওয়ার কথাটা ভাবতে হবে। আরেকটা হচ্ছে কি, যে ইনফ্রিকুয়েন্ট কোয়াটাস, এই কথাটা মানে কি না, সহবাস মাসে 1 থেকে 2 বার তো অন্তত দরকার। কিন্তু যদি দেখা যায় যে তার হাজবেন্ড হয়তো বিদেশে থাকেন, বা দুজন হয়তো ভারতবর্ষের দুটি জায়গায়, বা আজকে ঘটনাচক্রে হয়তো তাদের বহির্ভাগ সূত্রে একজন ঢাকায় বিয়ে হয়েছে, একজন কলকাতায় আছেন, এই যে তাদের বিভিন্ন কারণে ঠিক ঠিক সময় যে তারা উপনীত হতে পারছেন না একে অন্যের সাথে, এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ বলেই আমরা জানি, এবং আমাদেরকে এই জায়গাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যে কতদিনের মধ্যে, আগের দিনে যেরকম আমি শেপ পিরিয়ড নিয়ে বলেছিলাম, ডেঞ্জার পিরিয়ড নিয়ে বলেছিলাম, সেই জায়গায় যদি দুজনের মিলন ঘটে তবেই কিন্তু এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকে, আদারওয়াইজ কিন্তু হয় না। এবার দেখুন কতগুলো জেনেটিক ফ্যাক্টর থাকে। জেনেটিক ফ্যাক্টর, এটা কিন্তু জিন সংক্রান্ত না, এই জেনেটিক ফ্যাক্টর হচ্ছে যে সেক্সুয়াল অর্গান সংক্রান্ত। এখানে যদি দেখা যায় যে তার ভিতরে একদম পরিষ্কার বলাই হয়েছে, বা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ভ্যাজাইনাল ফ্যাক্টর, যেটা একদিন বলেছিলাম বোধহয় অ্যাট্রেসিয়া। হ্যাঁ, অ্যাট্রেসিয়া বলে আমি বলেছিলাম, যেন ভ্যাজাইনাল ফ্যাক্টর ভিতরে যে হতে পারে কি ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। সেখানে আরেকটা কি হতে পারে, ন্যারো, প্রচন্ড পরিমাণে যদি সংকীর্ণ পথ, যে প্রসবের যেটা পথ সেটা যদি খুব প্রচন্ড সংকীর্ণ হয়, বা ভ্যাজাইন নাইজিমাস বলে একটা আছে, যা সহবাসের পর অতিরিক্ত স্নায়বিক স্পন্দনের জন্য তাদের এই ঘটনাটা ঘটে, যে ট্রু প্রপার চ্যানেল এই স্পার্ম ঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারে না। টাইট হাইমেনের কথা আমরা জানি, যে সতীচ্ছদা যেটা একটা বাংলায় বলা হয়ে গিয়ে থাকে, সেটা যদি যতক্ষণ না র্যাপচার হয়, সেটা যদি টাইটনেস থাকে সেখানে হতে পারে না। একটু আগে যেটা বলেছিলাম ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া বা স্টেনোসিস, সেটার জন্য হতে পারে। এগুলো হচ্ছে কতগুলো জেনেটিক ফ্যাক্টর। আর ভ্যাজাইনাল অ্যাসিডিটি এর আগেও আমরা উল্লেখ করেছি, হ্যাঁ, ফ্লারের কথা উল্লেখ করেছি, সিমেন্সের কথা উল্লেখ করছি। আসলে মনে করিয়ে দেওয়ার মানে হচ্ছে কি, আপনাকে কিন্তু একটা রুগী এলে একটু মোটা সোটা দেখে পেলাম, ক্যালকিরা দিয়ে দিলাম, আর পরের মাসে গিয়ে উনি সন্তানবতী হয়ে গেলেন, হয়তো লাখে একটা দুটো ঘটে, কিন্তু আমাদের চিকিৎসকের উদ্দেশ্য হবে যে পুরো সিস্টেমটাকে নখদর্পণে রাখা, নখদর্পণে জানা, তবে কিন্তু কি আমরা ঠিকভাবে তার চিকিৎসা করতে পারবো। আরেকটা দেখুন, সেটা হচ্ছে সার্ভাইকাল ফ্যাক্টর। সেখানে কি ঘটছে, কতগুলো জিনিস, সার্ভাইকাল মিউকাসের ব্যাপার থাকতে আসবে। স্পার্ম ফেল টু ট্রাভেল আপ দ্য সার্ভাইকাল মিউকোসা ডিউ টু হরমোনাল, অ্যানাটমিক্যাল, ইনফেক্টিভ, নিওপ্লাস্টিক, ইমিউনোগ্লোবিন ফ্যাক্টর, এবং কতগুলো জিনিস আছে যে সার্ভিক্সের মধ্য দিয়ে পাস করার সময় অনেকগুলো কিন্তু ঘটনা ঘটতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এগুলো দেখুন, প্রশ্ন, একজন সুচিকিৎসক যদি অভিজ্ঞ হন,
তবেই কিন্তু সেই জায়গাটাতে সেই প্রশ্নটা করতে পারেন। আপনি কিন্তু কখনো চট করে ভেবে প্রশ্ন করতে পারেন না, আচ্ছা আমি এটাকে ভেবে রেখেছি, আপনার কি এরকম এরকম হয়? এই প্রশ্ন করাটা কিন্তু অবাঞ্ছিত এবং ঠিক নীতিসম্মত কিনা যায় না। যিনি প্রশ্নের উত্তর দেবেন সে মহিলা কিন্তু লজ্জিত হতে পারেন, বা ঠিক মতো ভাবে নাও বলতে পারেন, বা বলার প্রয়োজন আছে বলে মনে নাও করতে পারেন। সেই জন্য একজন চিকিৎসককে অনেক সুচারুভাবে প্রশ্ন করার কৌশলটা কিন্তু আমরা শিখেছি আমার বাবার কাছ থেকে, আমি শিখেছি আমাদের স্যারেদের কাছ থেকে। আসলে দেখুন, প্রসঙ্গক্রমে আমি তো বলতেই পারি যে তত্ত্ব, তথ্য আর অভিজ্ঞতা তিনটি কিন্তু আলাদা শব্দ। এক তত্ত্ব মানে বইয়ে যেটা পাচ্ছি সেটাকে আমরা তত্ত্ব বলছি। এবার তথ্য জিনিসটা কি? যখন আমরা সেই জ্ঞানটাকে বিভিন্ন জায়গা থেকে এসে নিতে পারছি, সেটা হচ্ছে তথ্য। আর অভিজ্ঞতা কি? আরো 5 জন যেভাবে একটা রুগীকে সারিয়েছেন সেটা আরো জন্য 5 জনের সাথে আমরা আলোচনা করছি, সেইখান থেকে আমরা কিন্তু অভিজ্ঞতাটাকে সঞ্চয় করছি। তাহলে তত্ত্ব বাড়তে বাড়তে তথ্যে গিয়ে পৌঁছায়, তথ্য আস্তে আস্তে সমৃদ্ধ হয় সেই অভিজ্ঞতায়। তাহলে আপনাকে তত্ত্ব জানতে হবে, তবে গিয়ে আপনি সেই তথ্যপূর্ণ সংবাদগুলো পাবেন। আর তথ্যপূর্ণ সংবাদ পেলে কিন্তু সেই কি বলবো, সব থেকে শেষে যেটা বললেন সেটা হচ্ছে অভিজ্ঞতা, সেই জায়গা কিন্তু বলতে হবে। এখানে গিয়ে আর একটা কথা মনে পড়ে যাচ্ছে, বিদ্যাসাগরের প্রথম ভাগেই বোধহয় লেখা আছে ঐক্য, বাক্য, মাণিক্য। ওই তিনটে শব্দ উনি লিখলেন কেন? ঐক্য, বাক্য এবং মাণিক্য। আমার পরে অনেক সময় এই বুড়ো বয়সে পড়তে গিয়ে মনে হচ্ছে এটা বোধহয় এই জন্যই হওয়া উচিত, ঐক্য হয়ে বাক্য বললেই বোধহয় মাণিক্য লাভ হয়। সেই জন্যই বোধহয় বিদ্যাসাগর লিখেছেন ঐক্য, বাক্য, মাণিক্য। তাই আমরা যদি এই হোমিও দর্পণের সবাই ঐক্যের সাথে এই বাক্যটা বলি, তবেই কিন্তু আমাদের এই মাণিক্য লাভ হবে। সেইটুকু বিশ্বাস করে আমি খুব ছোট্ট ভাবে, জিনিসটা কিন্তু মোটেই ছোট নয়, আমি এতগুলো ফ্যাক্টরকে আপনাদের সুবিধার জন্য বা আমাদের সুবিধার জন্য, আলোচনা সুবিধার জন্য আমি রাখার চেষ্টা করেছি। সার্ভাইকাল মিউকোসা বললাম, তাহলে স্পার্ম ফেল টু ট্রাভেল আপ দা সার্ভাইকাল মিউকোসা, এটা একটা খুব বড় জিনিস। এগেইনস্ট দ্য গ্র্যাভিটি আপনারা বলতেই পারেন, তবে ভদ্রমহিলার কতক্ষণ শুয়ে থাকবেন? তিনি তো চিরদুয়াই 48 ঘন্টা 72 ঘন্টা শুয়ে থাকবেন না। তাহলে এগেইনস্ট দ্য গ্র্যাভিটির কথা আমি বলতে পারি, হরমোনাল ডিস্টারবেন্সের কথা বললাম, আর ইমিউনোগ্লোবিনের ফ্যাক্টর যেটা অ্যান্টিস্পার্ম অ্যান্টিবায়োটিক টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি, বা নিওপ্লাস্টিক গ্রোথ যদি ওখানে প্রকার হয়ে থাকে ক্যান্সারাস, সেখানে কিন্তু একটা ফল্টি ফিমেল ফ্যাক্টর হতেই পারে। এবার দেখুন আর কি কি পাবো? অ্যানাটমিক্যাল সার্ভাইকাল ফ্যাক্টর, সেখানে আমরা কি পাবো? সার্ভাইকাল হাইপোপ্লেসিয়ার মতো পেতে পারি, অর্থাৎ সেখানে যদি মিউকাসের পরিমাণটা প্রচুর পরিমাণে গিয়ে কমে যায়। ইলংগেটেড হতে পারে, ইন্ট্রা সার্ভাইকাল অবস্ট্রাকশন হতে পারে সেখানে কোনো প্রকার, আর কি হতে পারে? প্রোল্যাপস। যাই হোক, আর আমাদের উদ্দেশ্য যাই হোক, অবস্টাকেল গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা আজকে আর নতুন ভাবে পরীক্ষা দেবো না। আমাদের স্যারেরা বলতেন, যেদিন পাস করে গেছিলাম স্যারদেরকে প্রণাম করতে গিয়েছিলাম, স্যাররা বললেন, বর্মন যেটা পাস করেছে এটা কোনো পাস নয়, পাস তোমাকে করতে হবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রুগীর কাছে, সেটাই হবে আসল পরীক্ষা। সেই জন্য বুঝি ডাক্তারি পাস যদি করেছিলাম সেদিন জাস্ট একটা ছাড়পত্র পেয়েছিলাম, পরবর্তী পরীক্ষায় চেম্বারে প্রত্যেকটা দিন সামনে পরীক্ষা দেবার জন্য। যাই হোক, তারপরে আমরা কি দেখবো? ইনফেক্টিভ সার্ভাইকাল ফ্যাক্টর। মজার ব্যাপার, সব জায়গায় সবকিছু ঠিক আছে, যদি দেখা যায় সেই পেশেন্টের ক্রনিক সার্ভিসাইটিস আছে, সেটা পায়োজেনিক হতে পারে, সেটা টিউবারকুলার হতে পারে, সার্ভাইকাল ইরোশন হতে পারে, বা একট্রোপিয়ন অফ দা সার্ভিক্স হতে পারে। এই এতগুলো ঘটনার জন্য কিন্তু একটা ইনফার্টিলিটি আমাদের সামনে উপস্থিত হতে পারে, যদি আমরা ঠিক এই চিকিৎসাটা যদি আমরা ঠিকভাবে না দিতে পারি। আরেকটা কি বলা হচ্ছে? নিওপ্লাস্টিক সার্ভাইকাল ফ্যাক্টর, সে একই ব্যাপার, ফাইব্রয়েড পলিপ, সেখান থেকে কার্সিনোমা। নিওপ্লাস্টিক হচ্ছে কার্সিনোমারই একটা সিনোনিম, যেখানে নিওপ্লাস্টিক গ্রোথ বা নিওপ্লাজম পাবেন, অতি অবশ্যই ম্যালিগন্যান্সির কথা ভাববেন। এইরকম জায়গাগুলোতে কিন্তু আমাদের এড়িয়ে যাওয়া চলবে না, নয় আমাদের সেই জায়গার প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, উল্টো আমরা বলতে পারি এই ঘটনাগুলো থাকলে কিন্তু ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা বেশি। এবার কি দেখবো? ইউটেরাইন ফ্যাক্টর। তার ভিতরে আমরা কি পাচ্ছি না, ইউটেরাইন ফাইব্রোমায়োমা, ইউটেরাইন হাইপোপ্লেসিয়া এবং টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, এই ধরনের রোগগুলো যদি কারো মহিলাদের শরীরে পাওয়া যায়, তাহলে কিন্তু ইনফার্টিলিটির সম্ভাবনা আরো বেশি হয়।
টিউবওয়েল ফ্যাক্টর তো আমাদের খুব কমন, মহিলারা এসেই বলেন যে আমাদের যে যে নালীটা আছে, যে টিউবটা আছে, সেটা নাকি কি সব হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, এক্সেট্রা এক্সেট্রা। সালফিনজাইটিস শব্দটা আমরা কম বেশি সবাই জানি, এবং অনেকের ভিতরে দৃঢ় বিশ্বাস যে হোমিওপ্যাথিতে সালফিনজাইটিসের বিশাল ওষুধ আছে এবং সেখানে নাকি অপারেশন করার দরকারই পড়ে না। কথাটা নিশ্চয়ই সত্য, আমরা তার প্রমাণ পেয়েছি। কিন্তু এবার আমাদেরকে বুঝতে হবে যে সালফিনজাইটিস পেলাম, তাহলে কি একটা ওষুধ দিয়ে দেবো ভেবে? না, আমরা যদি জানি যে সালফিনজাইটিসের কারণটা কি, সেটা গনোরিয়াল হতে পারে, গনোকক্কাল হতে পারে, বায়োজেনিক হতে পারে, টিউবারকুলার হতে পারে, অথবা কনজেনিটাল। যদি কনজেনিটাল হয়, সেখানে সারে কিনা জানি না, কিন্তু কনজেনিটাল ডিজিজের উৎস হিসেবে সিফিলিটিক মায়োজমকে নিয়ে আমরা একটাবার লড়াই তো করতে পারি, বলা তো যায় না। যদি কারো মেহেরবানি হয়, সে ঈশ্বরের বলুক আল্লাহর বলুক, হ্যাঁ, তাহলে আমরা একটা সাফল্য পেতে পারি। কিন্তু এই প্রত্যেকটা জায়গা নিখুঁত ভাবে সেইটার প্রতি আলোকপাত করা, সেটাকে জানা, সেটা কিন্তু ডাক্তারের সাফল্যের কিন্তু অন্য একটা চূড়ান্ত জায়গা। আর একটা কি আছে না, ওভারিয়ান ফ্যাক্টর। যদি ক্রনিক ওফারাইটিস হয়, যদি চকলেট সিস্ট হয়, যদি ওভারিয়ান টিউমার হয়, পিসিওডি হয়, এই সকল ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটির বিশাল সম্ভাবনা। তাহলে দেখুন, ইনফার্টিলিটি এলো, তাহলে আমাদেরকে কত কিছু জানতে হবে। দেখুন, এর জানাটা আরো কত আমি জটিল জায়গায় পৌঁছে দিতে পারি। সেটা হচ্ছে কি, এবার আমাদের লক্ষ্য হবে যে আমরা সবই তো শুনলাম, বেশ কিছু টেস্ট নিয়ে এলো। যতগুলো টেস্টের কথা শুনলাম, সেটা ছিল কিসের টেস্ট না, এলোপ্যাথি শাস্ত্র মতে একটা প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্ট। এইবার আমাকে যখন আমার কাছে পেশেন্ট আসছে, এবার আমি কি জানতে চাইবো, সেটা ছিল অন্যের সহায়তায় কতগুলো রিপোর্ট নিয়ে আসা, যেখান থেকে উনি আংশিক ভাবে কেন পূর্ণভাবে জানতে পেরেছেন যে আমার মা হবার না কারণ হচ্ছে ডাক্তারবাবু এইগুলো। এবং আপনি তো তার উপরে ওষুধ দিয়ে কখনো সাফল্য পাবেন না, হয়তো পেতে পারেন, কিন্তু সেটা নীতি বহির্ভূত হবে। কারণ আপনার পুরো কৃতিত্ব তখনই হবে যখন আপনি সম্পূর্ণভাবে রোগীটির হিস্ট্রি নিতে পারবেন। সেই ইনভেস্টিগেশন অফ দ্য ফিমেল, একজন মহিলাকে দেখতে গেলে ইনফার্টিলিটির আমরা কি কি দেখবো? সব থেকে প্রথমে যেটা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর বলেছিলাম, সেটা কি বলেছিলাম যে এজ এন্ড অকুপেশন। দেখুন, আবার সেটা লেখা হয়েছে এজ এন্ড অকুপেশন। মহিলার বয়স কত এবং তিনি কোনো প্রকার হাউস ওয়াইফ না চাকরি বাকরির সাথে যুক্ত, যদি চাকরি করে থাকেন কি ধরনের চাকরির সাথে তিনি যুক্ত আছেন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের ফুটিয়ে জানতে হবে। একটু পরে সেই রহস্যটা আমি বলছি। তারপর দেখুন, প্রেজেন্ট হিস্ট্রিটা আমরা নেব, কতদিন বিয়ে হয়েছে, স্বামী কোথায় থাকেন, সেই সঙ্গে সঙ্গে তার দাম্পত্য জীবন কিরকম, তিনি কতখানি আগ্রহী, এই সকল ব্যাপারগুলো আমাকে জানতে হবে। আর একটা কি জানবো, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রি বা মেনস্ট্রুয়েশন হিস্ট্রি, অর্থাৎ রেগুলার হয় কিনা, রেগুলারলি ইরেগুলার কিনা, বা ইরেগুলারলি রেগুলার কিনা, বা তার ডিউরেশন কতদিন থাকতে, তার যে বেসেল বডি টেম্পারেচার সেটা তার ঠিক আছে কিনা, বা অবস্টেট্রিক্যাল কোনো প্রকার হিস্ট্রি তার ভিতরে রয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাকে সেই জিনিসগুলো জানতে হবে। ম্যারিটাল হিস্ট্রি কিরকম, সত্যি তার দাম্পত্য বলতে যেটা বোঝায় সেটা সে লিড করে কিনা। পাস্ট হিস্ট্রি, এইটা কিন্তু একটা জানতে হবে। পরে কিন্তু বলবো পাস্ট হিস্ট্রি নিয়ে যে কি জঘন্যতম এবং কি ভয়ঙ্করতম আমি দুটো পরিস্থিতিতে পড়েছিলাম, এবং সেই পরিস্থিতিটা বোঝার পরেই বুঝেছিলাম যে আমার কোনোদিন আর সাফল্য আসবে না। সেই জিনিসটা বুঝতে আমাকে 1.5 থেকে 2 বছর অপেক্ষা করতে হয়েছিল, কারণ রুগীরা কখনো ওই পাস্ট হিস্ট্রি বলতে চায় না। একটা হচ্ছে কি ফ্যামিলি হিস্ট্রি। এইখানে আমি মজা করে একটা বইয়ে লিখেওছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি যদি ইনফার্টিলিটি পান, মানে কি দাঁড়ালো, তাহলে তো সন্তান এলোই না। তাহলে ফ্যামিলি হিস্ট্রিতে ইনফার্টিলিটি আপনি পাবেন কি করে? আসলে বাবা মায়ের পাবেন না, পাবেন পিসি মাসি মামা কাকা জ্যাঠা, হ্যাঁ, বা আরো কারো, মানে খুব ক্লোজ কারো, বা দেখা যাচ্ছে দাদুর ভাইয়ের তাতে কোনো সন্তান নেই। তাহলে ফ্যামিলি হিস্ট্রির ইনফার্টিলিটি বলতে সেটা বোঝায়, কিন্তু কখনই আচ্ছা তোমার বাবার পক্স হয়েছিল, আচ্ছা আমার ছিল, বলে আচ্ছা তো আপনার বাবা কি ইনফার্টাইল ছিলেন? ভাই, কখনো কিন্তু ভুল করেছিল, এই প্রশ্নটা কাকে না করে ফেলি। এবার প্রশ্ন করতে করতে আমরা এমন জায়গায় হারিয়ে যাই যে কাকে কি প্রশ্ন করতে হবে সেটা কিন্তু আমরা অনেক সময়, আমি দেখেছি অনেক সময় ভুল করতে, সেই জন্য বললাম অতএব আপনারা কিন্তু গডসেক যে এই প্রশ্ন করবেন না যে আপনার বাবা কি ফার্টাইল বা মা বাবা কি ফার্টাইল ছিলেন। প্রশ্নটা কিন্তু মজার হলো একটা জায়গা কিন্তু হতে পারে, যদি সেই বাচ্চাটা অ্যাডাপ্ট হয়ে থাকে। কারো ভিতরে মজার রহস্য আছে। আমি বলবো, একদিন ফ্যামিলি হিস্ট্রি মিলাতে পারি না বলে আমি খুব মাথা নেড়ে বলেছিলাম যে দিদি সবই তো হলো আপনার মেয়ের সাথে আপনাদের তো এটা মিলছে না।
ভদ্রমহিলা তার পরের দিন মেয়েকে না নিয়ে এসে বলেছিল, ডাক্তারবাবু কালকে আপনি মাথা নেড়েছিলেন, আমার মেয়েটা জানে না ও আমার অ্যাডাপ্ট করা, সেই জন্য আপনার বোধহয় বংশের সাথে মিল ছিল না, অতএব মেয়েকে আমি কাল বলিনি কারণ সে হয়তো দুঃখ পাবে, আর এটা যেন গোপন থাকে। এরকম অনেক ঘটনা চিকিৎসক হিসেবে এমন কিছু জিনিস জানতে হয়েছে, জেনেছি। এবং শুধু তাই নয়, একজন মিস্ত্রি এসে পরে সেই পেশেন্ট চলে যাওয়ার পর বলে যে ডাক্তারবাবু বোধহয় পৃথিবীতে এখনো সত্য কথাগুলো বোধহয় ডাক্তারবাবুদের কাছেই মানুষ বলে, আর বোধহয় কোথাও কেউ সত্য কথা বলে না। আমি আড়াল থেকে শুনছিলাম কিছু কথা, ওইভাবে যদি লুকিয়ে না শুনতাম তাহলে কিন্তু জানতে পারতাম না বাস্তব আর এই মানুষের চরিত্রের মাঝখানে কত কুহেলিকা, কত প্রহেলিকা, কত রহস্য, হ্যাঁ, কত লুকিয়ে রাখার ব্যাপার গুলো থেকে যায়। যাক, পরে এসে যাচ্ছি পার্সোনাল হিস্ট্রি। এই পার্সোনাল হিস্ট্রিটাও কিন্তু খুব জটিল জায়গার ব্যাপার, প্রচন্ড জটিল জায়গার ব্যাপার। যাক, এবারে যাচ্ছে কি, যে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন বলতে আমরা কি কি দেখতে পাবো, যে মহিলা প্রচন্ড বাল্কি কিনা, তার ম্যাল নিউট্রিশনের কোনো প্রকার ব্যাপার রয়ে গেছে কিনা, খাওয়া দাওয়া তার ঠিক মতো হচ্ছে কিনা, প্রচন্ড পরিমাণে মেন্টাল স্ট্রেস বা সেরকম কোনো কিছু হচ্ছে কিনা, অথবা আরেকটা বলতে পারি যে শারীরিক ভাবে সে সন্তান ধারণের সক্ষম কিনা। অন্তত এইটুকু তো অন্তত দেখে বোঝা যে আমরা হোমিওপ্যাথি অন্তত আর যাই পারি, ন্যাট্রামির আর সিপিআর মহিলাদেরকে তো চিরদিন পুরুষদের চেহারার সাথে তুলনা করেছি, কিন্তু সেইটুকু নিয়েও কিন্তু একটা অনুমান করতে পারি যে এটা কতটা সম্ভাবনা থাকে। এবার দেখুন, যেহেতু ওটা পয়েন্ট আছে আমি উল্লেখ করলাম, এবার দেখুন পেলভিক এক্সামিনেশন। এইখানে কতগুলো ব্যাপার থাকে। আমরা আগে দেখেছি তাদের ক্ষেত্রেতে যে আমরা অস্কাল্টিং বা স্পর্শ করে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে বা কোনো প্রকার অ্যাবনর্মালিটি কোথাও আছে কিনা দেখার, এখন কিন্তু অনেক বেশি সাইন্টিফিক ভাবে সেই এক্সপিরিয়েন্স কাজে না লাগিয়ে আমরা সরাসরি বা প্যাথোলজি করে নিয়ে এসে আমরা দেখে নিচ্ছি, এটাই আমরা এখন বিশ্বাস করি, তাতে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়। সেখানে আমরা কি কি ধরনের টেস্ট করাবো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে এত কিছু তো হলো, সবই আমি জানতে পারলাম, তাহলে কি টেস্ট করালে কি উত্তর পাবো বা কি উত্তরের জন্য কোন টেস্ট গুলোকে করাবো, এটা কিন্তু একটা খুব মুখ্য জায়গা দাঁড়িয়েছে ইন কেস অফ ফিমেল ইনফার্টিলিটি। সেখানে আমরা কি লিখবো না, অভুলেশন টেস্ট। অভুলোগ্রাম বলে একটা টেস্ট আছে, সেটা করতে দেওয়া হয়। সেটা সেফ পিরিয়ডের কথা ভাবুন, সেদিন যেটা বলা হয়েছিল, যেদিন পিরিয়ডটা শেষ হয় তার মোটামুটি 7 থেকে 8 দিন পরে রেগুলার গিয়ে অভুলোগ্রাম টেস্ট করা হয়, তার অভুলেশনটা ঠিক ভাবে হচ্ছে কিনা। আর একটা হয় কি, আমরা বইয়ে পেয়েছি, অনেকে কাকে করতে আমি সেভাবে শুনিনি বা দেখি না, সেটা যে বডি টেম্পারেচার, বেসেল টেম্পারেচার, যেটা প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার আগে রাত্রেবেলায় বা সকালবেলায় যদি মুখে থার্মোমিটার দেওয়া যায়, দেখা যায় যে জেনারেল তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি তাপমাত্রা ওই 3 থেকে 4 দিনের মধ্যে থাকে, অর্থাৎ যে সময় অভুলেশন হয়, এটা থেকে কিন্তু আমরা অভুলেশনের ডেটটাকে একটা ধরতে পারি বা জানতে পারি। তবে তার চেয়ে অভুলোগ্রাম টেস্ট হয়তো পয়সা লাগে, কিন্তু সেটা করে দেওয়া যায়। যে বেসেল বডি টেম্পারেচার, যেটাই মাত্র বললাম, বিবিটি। 3 হচ্ছে এন্ডোক্রাইনে কোনো প্রকার সমস্যা আছে কিনা, মানে T3, T4, TSH, সেই সঙ্গে প্রোল্যাকটিন হরমোনের ব্যাপার, LH, FSH, এই সব ধরনের যদি ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু ইনফার্টিলিটি সম্ভাবনাতেই। আমি এরকমও রোগী দেখেছি, আমি পরের দিনের ক্লাসে নিশ্চয়ই বলবো এবং সেই স্লাইডে আমি দেখাবো, যে ভদ্রমহিলা এসে বলছেন যে আজকে 4-5 বছর বিয়ে হয়েছে, ডাক্তারবাবু আমার সবই ঠিকই আছে, মানে আমি তো বলেছি ভাই, শিক্ষিত রোগীরা মহাশিক্ষিত হয়, হ্যাঁ, সম্ভ্রান্ত রোগী, আর আপনি না জানলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এসে সরাসরি বললো, ডাক্তারবাবু আপনাদের প্রোল্যাকটিন বাড়ানোর কিছু আছে, কমানোর? আমার প্রোল্যাকটিন খুব বেশি। ডাক্তারবাবু বলছে আপনি যদি প্রোল্যাকটিন কমিয়ে ফেলতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না। ভাই, ভদ্রমহিলা কি করে প্রোল্যাকটিন কমাবে? ওষুধ তো তাকে দিতে হবে। তো সেই প্রোল্যাকটিন আমি একজনের 135 এর কাছাকাছি পেয়েছিলাম, তো তার যেখানে নর্মাল থাকা উচিত 28 এর আশেপাশে। তো মাস তিনেকের ওষুধে, এবং সেই ওষুধটা দেওয়া হয়েছিল বেলেডোনা, একটু হাই পাওয়ারের, তাতে কিন্তু তার প্রোল্যাকটিন তত্তর করে 3 থেকে 4 মাসের মধ্যে নামে, এবং তারই পরে কিন্তু এই প্রেগন্যান্সিটা আসে।
তো ওষুধ হয়তো আমাদের বেলেডোনা এসেছে, দুদিন পর হয়তো সেটা ক্যালকিটা কার্ভ হতে পারতো, সেটা প্রশ্ন নয়। ব্যাপারটা থেকে যাচ্ছে যে আপনাকে জেনে নিতে হবে, কারণ আপনার কোনো মহিলার সাথে বলতেই পারে ডাক্তার প্রোল্যাকটিন কমানো কিছু দিন না, তাহলে আমি মানে এই জায়গাটা আমি ওভারকাম করতে পারি। হ্যাঁ, অর্থাৎ বলার উদ্দেশ্য হচ্ছে সেটাই। আরেকটা কি, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট থাকে, হিমোগ্লোবিনের ব্যাপার থাকে, প্রচন্ড অ্যানিমিক যারা তাদের পক্ষে সম্ভব নয়, আমাদের ডিএসআর এর একটা ফ্যাক্টর থেকে যায়, আমরা ব্লাড গ্রুপটা নিশ্চিতভাবে আমাকে জানতে হবে, গ্রুপের সাথে ফ্যাক্টরটা জানতে হবে। ভিডিআরএল এর ব্যাপারটা তো আছেই, যদি কোনো প্রকার ভেনারেল ডিজিজ থাকে তাহলে কিন্তু সেখানে ইনফার্টিলিটির সম্ভাবনাটা বেশি। যাদের হাই ব্লাড সুগার থাকে সেটার জন্য আপনাকে দেখে নিতে হবে পিপি এবং ফাস্টিং। ইউরিনের অ্যানালাইসিস করে পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা অনেক সময় আমরা টিসিডিসিও লিখি, বা রুটিন টেস্ট, মাইক্রোস্কোপিক টেস্ট বা আরইএমই লিখে দেওয়া হয়। তাছাড়া ভ্যাজানাল পিএইচ এর কথা তো আমরা অনেকভাবেই আমরা আলোচনা করেছি। হ্যাঁ, চেস্ট এক্সরে করে দেখে নেওয়া আছে যে সেখানে কোনো প্রকার টিউবারকুলার প্যাচ বা কোনো কিছু আছে কিনা। সার্ভাইকাল প্যাপস মেয়ার পর্যন্ত করে নেওয়া হয়। আর লোয়ার অ্যাবডোমেনের যে ইউএসজির কথা তো আমরা সবাই জানি। এইচএসডি, হিস্টোসালফিনগ্রাফি বলে একটা টেস্ট আছে, সেটা হচ্ছে ডাই দিয়ে করা হয়। সেটা যেখানে ইউএসজি তে নিখুঁত ভাবে যে ছবিটা আসে না, অর্থাৎ ফেলোপিয়ান টিউব থেকে শুরু করে গোটা মানে 3টে পার্ট ওখানে দেখানো হচ্ছে, ওভারির জায়গাটা, ফেলোপিয়ান টিউব এবং ইউটেরাস, হ্যাঁ, এবং অর্শের কিছুটা অঞ্চল। এই জায়গার পরিস্থিতিটা কিন্তু আমরা কোনো প্রকার ব্লক আছে কিনা আমরা সেটা করি। আর একটা সেই টর্চ টেস্টের কথা তো বলেছিলাম, অর্থাৎ সেই মহিলার যিনি আপনার কাছে চিকিৎসা করতে এসেছেন বা তার মায়ের গর্ভাবস্থায় এর কোনো প্রকার ওই টর্চের কোনো প্রকার ওই ভাইরাল ইনফেকশন গুলো হয়েছিল কিনা সেটা কিন্তু জেনে নেওয়াটা নিশ্চিতভাবে জরুরি। এবার দেখুন কটা বাজে, হ্যাঁ যথেষ্ট সময় আছে, আর একটুখানি এগোনো যেতে পারে। এবার আমি কি দেখবো, আমাদের তো এত কিছু জানলাম, তারপরে আরো একটু কিছু জানা যাক, আরো কিছু জানার আছে। সব জানাগুলোকে যদি আপনি অ্যামালগেট করতে পারেন, সব জানাগুলোকে যদি এক জায়গায় জড়ো করতে পারেন, এবং আপনি যদি নিশ্চিতভাবে সেই জায়গাটাতে আইডেন্টিফাই করতে পারেন, তবে কিন্তু সাফল্য আসবে। কিন্তু সবকিছু জানলেন, কিন্তু কিভাবে বেছে নিতে হয়, কিভাবে আইসোলেট করতে হয়, কিভাবে আসল সমস্যাটাকে তুলে নিয়ে আসতে হয়, আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। এমনও দেখা গেল আপনি সবই তুললেন, এমন একটা জায়গার এমন একটা ফুল তুললেন না যেটা দিয়ে মালা গাঁথলে হয়তো পুরো মালাটি হয়তো গাঁথা হয়ে যেত এবং সে মালাটি হয়তো সর্বাঙ্গ সুন্দর হতো। যাক, অ্যাকর্ডিং টু পার্সোনাল হিস্ট্রি অথবা প্রেজেন্ট ইলনেসের উপরে আমরা আর কি কি দিকে দৃষ্টিপাত করব। দেখুন, যাদের প্রচন্ড পরিমাণে মাস্টারবেশনের হ্যাবিট থেকে অর্গাজম থাকে তাদের পক্ষে কিন্তু এই ইনফার্টিলিটির একটা বিশাল সম্ভাবনা, এটা আমরা ঘুরিয়ে বলতে পারি। প্লাটিনা রোগীদের কিন্তু একটু দেরিতেই হয়, কারণ প্লাটিনা রোগীরা এত বেশি সেক্সুয়াল অ্যাপেটাইটে ভোগে বা তাদের অ্যাংজাইটিটা এত বেশি হয় যে সেটা সহবাসের মতো মানে ফলপ্রসূ হয় না। এই জায়গাটা কিন্তু আমাদের অনেক ব্যাপার আমরা দেখেছি যে কোনোভাবে মানে কি বলবো তৃপ্ত না হতে পেরেও, হ্যাঁ, যখন সে আরেকবার তাকে অর্গাজমে যেতে হচ্ছে, সেই জায়গা কিন্তু প্লাটিনার মতো কিন্তু মেডিসিন দেওয়া হচ্ছে। আমি অন্তত দিয়েছি, পারলে গল্প বলবো। অ্যালকোহল, সবাই তো জানি অ্যালকোহলিক ব্যাপার। টোবাকো সারা পৃথিবী জুড়ে জানেন, যারা অত্যধিক পরিমাণে অ্যালকোহলিজমে এফেক্টেড, টোবাকোতে যারা আছেন, ড্রাগ, হ্যাঁ, বিভিন্ন ধরনের ড্রাগ নাম আর বলছি না, যারা খেয়ে থাকেন বা অনেক সময় এলোপ্যাথিক ওষুধকে কিন্তু ড্রাগস এর মধ্যে ফেলা হয়। আসলে ড্রাগস কি? ড্রাগস হচ্ছে হুইচ হ্যাজ এ পাওয়ার টু অল্টার দ্য ভাইটাল ফোর্স অর দ্য ফিজিক্যাল লেভেল, অর্থাৎ শরীরের কোনো একটা জায়গাকে একটা পরিবর্তন এনে দিতে পারে এমন একটা পদার্থকে বলা হচ্ছে ড্রাগ। তাহলে কন্টিনিউ যদি ক্রুড ফর্মে কোনো মেডিসিন খাওয়া যায় সেটা কিন্তু ড্রাগেরই নামান্তর। যদি স্ট্রেস, মানসিক চাপ যার ভিতরে প্রচন্ড পরিমাণে আছে তার পক্ষে কিন্তু সন্তান ধারণ সম্ভব নয়। আর একটা কি বলেছি, আনফেভারেবল অকুপেশন, একটা কাজ করছে, ওই কাজটা তার পছন্দ নয়, কিন্তু সংসারের অর্থনৈতিক চাপে পড়ে এমন একটা অপছন্দের কাজ করতে হচ্ছে, সেই জায়গায় সে যদি মহিলা যদি কখনো তৃপ্ত না হন, তার ভিতরে যদি শান্তি না থাকে, তিনি যদি সেই কনজুগাল লাইফ যদি ভালোভাবে লিড করতে না পারেন, তাহলে কিন্তু এই অকুপেশনাল হ্যাজার্ডের মতো এই আনফেভারেবল যে অকুপেশন হয় সেটা কিন্তু দরকার হলে তাকে অন্য কাজে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু একজন চিকিৎসকের মনে করিয়ে দেওয়া উচিত। ইগনোরেন্স অ্যাবাউট সেক্স, এটা তো অনেকবার বলা হয়েছে, বলার কিছু দরকার নেই। ফিয়ার অফ পার্টনার, এটা কিন্তু একটা খুব বড় জিনিস। স্বামীকে যদি অত্যধিক পরিমাণে ভয় পায়, জানি না আপনারা রবীন্দ্রনাথের যোগাযোগ বলে পড়েছেন কিনা,
যোগাযোগে কিন্তু একটাই সমস্যা এসে গেছিল, সে স্বামীকে প্রত্যেকদিন ভাবতো আজকে আমি তার সবকিছু নিবেদন করব, কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখে বা তার দাম্ভিকতা বা তার কি বলবো বিকৃত মানসিকতা, সে কোনদিন কিন্তু আত্মভাবের মানে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করতে পারেনি। এই যে ফিয়ার অফ পার্টনার, এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর গ্রহণ করে এই ইনফার্টিলিটির ক্ষেত্রে। ডায়াবেটিস আমরা প্রচুর ভাবে দেখেছি, ডায়াবেটিস যেহেতু একদম মানে সব থেকে বড় জায়গায় দাঁড়িয়ে আছে। এইডস এই কথা তো বলার কোনো প্রয়োজনও নেই, মোটামুটি 82-83 সাল থেকে আমরা এইডস এর সাথে আমরা সম্পর্কযুক্ত। তখন আমরা ক্লাস শুরু হয়েছিল আমাদের মেডিকেলের, তখনই এইডস এর কথা প্রথম শুনেছিলাম, প্রচন্ড কৌতূহল ছিল। আজকে তো এইডসটা অনেকটাই নিয়ন্ত্রিত। টিউবারকুলোসিস সে তো আমাদের দাদুদের আমল থেকে তারও আগে থেকে চলছে, হ্যানিম্যানের পরবর্তী ক্ষেত্রেই পেয়েছি, 10 থেকে আমরা পেয়েছি টিউবারকুলোসিস এর মতো ভয়ঙ্কর রোগ। আজও কিন্তু একটা জাতিকে শেষ করে দিতে পারে এই টিউবারকুলোসিস। ক্যান্সার জানি ফ্যামিলিতে যারা আছে তাদের সম্পূর্ণ পুয়ার ফুড হ্যাবিটের কথা আমাদের খেয়াল রাখতে হবে। যদি তাদের খাওয়া সুস্পষ্ট, সুন্দর, সুচারুভাবে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু হবেই। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে লো বডি ফ্যাট ফর্ম। লো বডি ফ্যাট ফর্ম অর্থাৎ যাদের শরীরে বিন্দুমাত্র ফ্যাট নেই, লাবণ্য নেই, চর্বির ব্যাপার নেই, জাস্ট একটা স্কেলিটন দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু ইনফার্টিলিটি বড় ব্যাপার। এক্সট্রিম এক্সারসাইজ, যাদের প্রচন্ড পরিমাণে শারীরিক পরিশ্রম হয়, কসরত হয়, তাদের ইনফার্টিলিটির সম্ভাবনা। সে সঙ্গে আছে এন্ডোমেট্রিওসিস এর মতো এক ভয়ঙ্কর রোগ। এবার দেখুন, এত কিছু তো হলো, হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে তো ভাই ছেড়ে দেওয়া চলবে না, আরো 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 জানতে হবে, তবে গিয়ে আপনার সাফল্য আসবে। এই জানাটা যে কবে শেষ হবে আমি নিজেও জানি না। এখনো পর্যন্ত 10 থেকে 12 মিনিট বকবক করা যাবে, তো এই স্লাইডটা পর্যন্ত আমি বলার চেষ্টা করছি। দেখুন, আর কি আমরা দেখবো, অ্যাকর্ডিং টু পাস্ট হিস্ট্রি, অতীতে কি রোগ ভুগেছে এই জায়গাগুলো আমাদের জানা দরকার। এইবার কিন্তু আমি আস্তে আস্তে দেখুন কিভাবে সুন্দরভাবে আপনারা একটা ছোট্ট নির্দিষ্ট ওষুধে পৌঁছতে পারছেন রোগীদের কথা ভাবতে ভাবতে, রোগীদের হিস্ট্রি নিতে নিতে। এই গোটা কমপ্লিট কেস টেকিং যদি না হয় তবে কিন্তু কখনোই ওই একটা সুন্দর ওষুধ এবং তা দিয়ে মিরাকেল করার দক্ষতা কখনই পাবেন না। তো এত কিছু আপনাকে কিন্তু জানতে হবে। তার পরবর্তী ধাপটা কি না, সাবপ্লেস স্কিন ডিজিজ। আমরা দেখেছি এই সাবপ্লেস স্কিন ডিজিজ যে কি ভয়ঙ্কর জিনিস, শুধু ইনফার্টিলিটি কেন, বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে যে তার ছোটবেলা কোনো প্রকার সাবপ্লেস স্কিন ডিজিজ আছে কিনা, বা কোনোভাবে কোনো প্রকার অয়েন্টমেন্টস ইউজ করেছিল কিনা। তাহলে তো আমাদের বিখ্যাত বিখ্যাত জায়গার ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো মাথায় রাখবো, সেই সঙ্গে টোটালিটির কথা মাথায় রাখবো, তার ফুড হ্যাবিট, তার খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। আর কি দেখবো, দেখুন স্নেক বাইট। স্নেক বাইটে কিন্তু ইনফার্টিলিটির খুব ইন্টারেস্টিং জায়গা। সরাসরি হয়েছে বলে আমি কোনো প্রমাণ পাইনি, কিন্তু ডগ বাইটের জন্য 2 জায়গায় গিয়ে সাফল্য পেয়েছিলাম। সে তো বিখ্যাত ওষুধ, এটা তো বলে দেবার দরকার নেই, দ্যাট ইজ হাইড্রোফোবিয়াম বা লাইসিন। কিন্তু এটাও দেখেছি যে জন্মের আগে বাবাকে কুকুরে কামড়েছিল, পরবর্তী ক্ষেত্রে সন্তান এসেছে, সেই জায়গার বেশ কিছু ঘটনা বা বেশ কিছু রোগের ক্ষেত্রে কিন্তু আমরা ওই হাইড্রোফোবিয়া নাম দিয়েছি বা আমরা কিন্তু কাজ পাই। মামসের কথা এর আগের দিন অনেকবার বলেছি, সেই কি পড়াতে গিয়ে অলিগোস্পার্মিয়া, আজিওস্পার্মিয়া সব ক্ষেত্রে বলেছিলাম, অর্কাইটিসের ক্ষেত্রে বলেছিলাম। মামস, মিজিলস, রুবেলা এটা যে কি মানে ত্রিশঙ্কু, জীবনকে কিভাবে ত্রিশঙ্কু করে দিতে পারে, তার সাথে হারপিস, সেটা যারা চিকিৎসক তারাই একমাত্র জানেন। ওই যে একটু আগে বললাম তত্ত্ব, তথ্য আর অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা সমৃদ্ধ হতে গেলে আপনাকে তত্ত্ব জানতে হবে এবং তথ্যগুলো আপনাকে গ্যাদার করতে হবে, জানতে হবে। আর এটা কি ইল এফেক্টস অফ সার্জারি, আমাদের তো স্টাফাসেগ্রিয়ার কি বলবো, আমরা তো দিয়ে দিয়ে ভূত ভাগানো যাকে বলে, হয়তো ম্যাল ট্রিটমেন্টও হয়েছে আমাদের, ভুল ভ্রান্তি, যেহেতু পেরেছি যে কোথাও কেটে গেলে সার্জারি পর দিতে হবে, পেয়েছি সঙ্গে সঙ্গে দিয়েছি, কোথাও কাজ হয়েছে কোথাও কাজ হয়নি। এবার ভাবতে হবে কেন কাজ হলো কেন কাজ হলো না, সেটা নিশ্চয়ই ফিলোসফির ক্লাসে আলোচনা হবে। আদার ইনফেকশিয়াস ডিজিজ, বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ যদি কারো ঘটে গিয়ে থাকে তাহলে ইনফার্টিলিটির সম্ভাবনা অনেকখানি বেশি হয়। জাস্ট লাইক যদি টিউবারকুলোসিস হতে পারে, গনোরিয়ার ব্যথা হতে পারে, সিফিলিস হতে পারে, ক্যান্সার হতে পারে, কেমোথেরাপি যদি চলে তার হতে পারে, অ্যাবিউজ অফ ড্রাগ অর্থাৎ উল্টোপাল্টা বা বিভিন্ন ধরনের ওষুধের অপব্যবহার, বা যদি ড্রাগ অ্যাডিক্টেড যদি হয় তার জন্য হতে পারে। আর দেখুন সাইকিয়াট্রিক প্রবলেম মানে মেডিসিন, বিভিন্ন ধরনের ওষুধ এবং সাইকিয়াট্রিক ওষুধ খেয়ে যদি মাইন্ডকে যদি আরো বেশি
ওই ঘুমন্ত আর জাগন্ত মাঝখানে রেখে দিয়ে সারাদিন ঘুম ঘুম জীবনে খুব ভালো আছি, আমার আর উত্তেজনা নেই, শরীরে আনন্দ নেই, তাহলে কিন্তু ইনফার্টিলিটি তো বাসা বাঁধবেই। হ্যাঁ, আদার মেইনটেনিং কজ আর অ্যাটেম্প টু সুইসাইড, এই জায়গাটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। সবই হলো একজন বাঁচার জন্য ডাক্তারবাবুর কাছে বারবার যাচ্ছে, ডাক্তারবাবু আমি মরিয়া সন্তানের জন্য, আর একজন যা শুনলো যে সন্তান হচ্ছে না 2.5 থেকে 3 বছরের মধ্যে, শাশুড়িমা কিছু বললেন, পরের দিন উনি গলায় দড়ি দিতে গেলেন। এখান থেকে কিন্তু আমাদের ওষুধের রহস্য বা কোন ধরনের মাধ্যম আমরা চিন্তা ভাবনা করব, কেন করব, উনি কত দূর এগিয়েছেন বা শুধু মনের ভিতরে রেখে দিয়েছেনটাকে বা বাসনাটাকে, এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের কিন্তু খুব বড় ভাবে জানা দরকার। এবার দেখুন পরে কি অ্যাকর্ডিং টু ফ্যামিলি হিস্ট্রি, তাহলে আমরা চিরদিন ফ্যামিলি হিস্ট্রি ধরে টানাটানি করেছি, আসলে দরকার কেন দরকার বলুন তো? আমরা আজকে যা, আমাদের ফ্যামিলির যে একটা অংশ বিশেষ, আমাদের বাবা মা, আমাদের দাদু ঠাকুরমা, তাদের কাছ থেকে যে জিনিসটা আমরা পেয়ে নিয়ে এসেছি, সেটাই তো হচ্ছে আমাদের আসল রোগ। যে আসল রোগ পর্যন্ত যদি আমাদের পৌঁছতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই ফ্যামিলি হিস্ট্রি একটা বিশাল দরকার। সেখানে সিদ্ধান্ত কি নেবো? এইচবিপি অর্থাৎ হাই ব্লাড প্রেশার আমাদেরকে জানতে হবে। সে আবার একই কথা, স্নেক বাইটের ইতিহাস আছে কিনা, ডগ বাইটের আছে কিনা, ক্যান্সার, সুগার, টুবারকুলোসিস, গনোরিয়া, সিফিলিস, আর্থ্রাইটিস, হিস্ট্রি অফ সুইসাইড, সাইকিয়াট্রিক প্রবলেম, রেকারেন্ট মিসক্যারেজ অফ মাদার অর গ্র্যান্ডমাদার। এই জায়গাগুলোকে যদি আমরা ঠিকভাবে নখদর্পণে আনতে পারি, তাহলে দেখুন কত সুন্দর ব্যাপার। ফিজিক্যাল লেভেল থেকে শুরু করে একদম ফ্যামিলি হিস্ট্রি পর্যন্ত কত সুন্দর একটা জার্নি। একটা সন্তান আসতে পারছে না একটা ফ্যামিলিতে, সে কোথায় বাধা পাচ্ছে, কোথায় এমন কি ঘটনা ঘটে গেল যে সামান্য সূক্ষ্মতম ওই ইন্টারাপশনের জন্য আজকে একজন সন্তান আসতে পারছে না একটা ফ্যামিলিতে। সেইটা কিন্তু জানতে হলে গেলে আমাদের কিন্তু এতগুলো জানা দরকার। এর আগের দিনে টর্চ নিয়ে বলেছিলাম, আর বুঝতে পারছি না, যেহেতু আজকে সময় প্রায় শেষের পথে, সেই জন্য ফিমেল ইনফার্টিলিটি মনে হচ্ছে আরেকটা ক্লাস নিতে হবে। মেল নিয়ে যখন আমি 3টে ক্লাস গেছে, আশা করি ফিমেল নিয়ে আমাকেও আরো 3টে ক্লাস নিতে হতে পারে। আমার তো কোনো তাড়াহুড়ো নেই, আমাকে তো বলেই দেওয়া হয়েছে যে যতটা পারেন আমার সাধ্য মতো সময় নিয়ে অন্তত ওনারা আমাকে কিছু বলবেন না। তো আরেকটা জায়গায় ওষুধে যাওয়ার আগে আরো কয়েকটা জায়গায় একটু বলে দিচ্ছি, জাস্ট 10 মিনিট। পেশেন্টের এত কিছু করার পর যদি আপনার ভাগ্য বিশাল বড় ভাগ্য হয়, এবং অতি অবশ্যই যদি ভাগ্য ভালো সেই দম্পতির হয়, তাহলে 2-3 মাসের মধ্যে আপনি সুখবরটা পেয়ে যাবেন। 6 মাসের মধ্যে তো পাবেনই পাবেন। তখন করতে হবে কি, সেই সুফলের জায়গাটাকে খুব দ্রুত আনতে গেলে আপনাকে কিন্তু পেশেন্টকে কতগুলো কাউন্সেলিং করতে হবে, অ্যাডভাইস করতে হবে। তার ভিতরে আমরা কি পাবো, যে ইমপ্রুভ ইউর লাইফস্টাইল। পৃথিবীর এই ধরনের গন্ডগোলগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজের আন্ডারে কিন্তু ফেলা যায়, তিনি যদি ঠিক সময়ে খাওয়া দাওয়া না করেন। আসলে লাইফস্টাইলটা কি জানেন তো? একজন মানুষ কখন ঘুম থেকে উঠছে, কখন ঘুমোতে যাচ্ছে, কি খাচ্ছে, কেন খাচ্ছে, কখন খাচ্ছে, শুধু এই, এবং কি চিন্তা ভাবনা করছে, শুধু এইটুকুই যদি বুঝে নিতে পারেন, তার লাইফস্টাইল কিন্তু আপনি জেনে যাবেন। সেই লাইফস্টাইলের উপরে দাঁড়িয়ে আছে মডার্ন যুগের সমস্ত ধরনের রোগগুলো। তাহলে সেই পেশেন্টের আপনার যদি মনে হয় যে জায়গায় তার বিঘ্ন ঘটিয়েছে, আপনি সেই জায়গাতে লাইফস্টাইলটাকে তাকে বদলান, খাওয়া দাওয়াটা ঠিক সময় করতে বলুন, বেশিক্ষণ স্টার্ভিং এ যাতে না থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে কতক্ষণ পর জল খাবে, কি খাবে না, সেটা সম্বন্ধে একটু হলে আপনাকে করা উচিত, মানে তার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত। তার আপনার কি মুড অফ ট্রিটমেন্টটা তাহলে কি হবে? চেঞ্জ ইউর লাইফস্টাইল, ইটিং হ্যাবিট করুন ঠিক জায়গায়, তার স্ট্রেস কমাতে বলুন, তার বিজি লাইফস্টাইল যেটাকে সেটাকে একটু কমিয়ে আনতে বলুন। এত ব্যস্ততাকে বোঝান, এত ব্যস্ত হলে আপনি সন্তান পালন করবেন কি করে? ব্যস্ততা কমান, তবে গিয়ে সে সন্তান, আপনার ব্যস্ততার জন্যই তো আপনার বাড়িতে সন্তান আসতে পারছে না। মাথায় ঢুকিয়ে দিন, সে যেদিন বুঝতে পারবে সত্যি ঈশ্বর আমাকে তো সন্তান দিচ্ছে না, আমি তো সন্তান পালন করার মতো সময় বের করতে পারছি না, দেখবেন তার লাইফস্টাইলটা কি সুন্দরভাবে বদলে যায়। অকুপেশনাল হ্যাজার্ডের কথা বলেছি, সেটা থেকে বোঝান যে এই ধরনের কাজে বিঘ্ন ঘটতে পারে, অতএব আপনি এগিয়ে আসুন। তো দেখা গেল একটা বিষের কারখানায় কাজ করে, কি একটা কেমিক্যালের জায়গায় কাজ করে, কি একটা রেডিওলজিক্যাল জায়গায় কাজ করে, কি এমন একটা জায়গায় কাজ করেন যেখানে প্রচন্ড পরিমাণে কেমিক্যাল নিয়ে তাকে ঘাটতে হচ্ছে, তাকে বুঝিয়ে বলুন এই লাইফস্টাইলে থাকলে কিন্তু আপনার সন্তান একটা অসুস্থ আসবে। যেদিন সে বুঝে যেতে পারবে, তবে গিয়ে সে কিন্তু সে সন্তানের জন্ম দেবার জন্য নিজেকে অনেকখানি বদলাবে। অ্যাডিকশন, স্মোকিং, ড্রিঙ্কিং সবকিছু তাকে বন্ধ করতে বলুন, তাকে কাউন্সিলিং করুন। সব থেকে লাস্টে বলুন থিঙ্কিং হেলদি, ইটিং হেলদি। যদি আপনার
খাদ্য, যদি আপনার চিন্তা ভাবনা সবকিছু সুন্দর হয়, তবেই কি কিন্তু একটা ফুটফুটে সন্তান আপনার বাড়িতে আসতে পারবে। এইটুকু বলে আজকের ক্লাসে কিন্তু আমি কোনো স্যারের নাম নিইনি, কোনো ছাত্রের কথা বলিনি, শুধু অ্যাজ এ হোল আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়েছিলাম। আসলে জিনিসটা একটু আজকে চাপটা অন্য ছিল, কারণ 3-4 দিন শারীরিক অসুবিধার জন্য আমি দর্পণে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগও পর্যন্ত করতে পারিনি। তো একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিলাম বলে কারো আজকে আমি আলাদাভাবে কারোই যখন নাম নিলাম না, আর আমি নতুন করে কারো নাম নেব না। আপনারা, আমি জানি না কারা আছেন এই মুহূর্তে ক্লাসে বা কারা নেই, তা আমার বুঝতে পারছি না। আমি জাস্ট আমার কর্তব্যটুকু আমি করে দিয়ে গেলাম। পরবর্তী দিন ইনফার্টিলিটি নিয়ে নিশ্চয় আমি আরেকবার বলবো, আরো কিছু ভাবে বলবো। আজকে আমি চেষ্টা করেছি বই লেখাটাকে, মানে আমার এই বক্তব্যটাকে বইয়ের মধ্যে না নিয়ে এসে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে যে জায়গাগুলো একটা ইনফার্টাইলের জন্য আমি যে চেষ্টা করি, যে চিন্তা ভাবনাগুলো করি, সেটা জাস্ট আমাদের কলিগ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের সহযোগী হোমিওপ্যাথিদের মধ্যে আলোচনা করলাম, এবং তাদেরকে আমি বললাম যারা হয়তো ইনফার্টিলিটিতে ভুগছেন, তারাও যদি কখনো শোনেন হোমিও দর্পণের আমাদের সেই সাহেদের কাছে যদি কখনো তারা আশ্রয় চান, আশ্রয় আমরা নিশ্চয়ই, আশ্রয় বলবো না যে তার কষ্টের কথা বলেন, হোমিও দর্পণ নিশ্চয়ই সেই জায়গায় এগিয়ে আসবে। এইটুকু বলে আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করছি। প্রত্যেককে অভিনন্দন, আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচক আমাদের শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যারকে। অসাধারণ হয়েছে আজকের ক্লাস। আসলে যত দিন যাচ্ছে ক্লাসগুলোতে যেন আরো প্রাণ চাঞ্চল্যতা বেড়ে যাচ্ছে, এবং অসাধারণ আসলে অসাধারণের উপরে যদি কিছু থাকে ওরকম হচ্ছে আস্তে আস্তে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, যে এত সুন্দরভাবে সাবলীল ভাবে আমরা যাতে একদম জুনিয়র লেভেল থেকে ধরে একদম সিনিয়র লেভেল সবাই সুন্দরভাবে আসলে মাথায় নিতে পারে সেরকম ভাবে আপনি উপস্থাপন করে যাচ্ছেন দিনে দিনে, আরো বেশি ভালো করে। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসলে আজকের ক্লাসটা কতটুকু ভালো হয়েছে সেটা আসলে প্রমাণ করে দিচ্ছেন আজকে যারা অডিয়েন্স সকলে। অসংখ্য মেসেজ আমরা দেখতে পাচ্ছি যে স্যারকে ক্লাসের ব্যাপারে পজিটিভ বলছেন। আমাদের ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার লিখেছেন সত্যি অসাধারণ। তারপর আলী আজম স্যার লিখেছেন অত্যন্ত প্রাণবন্ত আলোচনা। এরকম ভাবে অনেকেই লিখেছেন, আসলে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তো আশা করি স্যার দেখে নেবেন এবং অনুপ্রাণিত হবেন আপনাদের এই কমেন্ট গুলো দেখে। আমাদের স্যাররা আসলে সত্যি আরো অনুপ্রাণিত হবেন আরো ভালো কিছু আমাদেরকে দেওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা আমাদের গুণীজনদেরকে, আসলে আমাদের শিক্ষক যারা আছেন, আমাদের গুণীজন যারা আছেন, ওনাদেরকে আমরা ডেকে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারের কাছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর কুণাল ভট্টাচার্য স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ডিউটিতে আছি। আপনি সাথে আচ্ছা, আলোচনা করুন, আমি আছি, শুনছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে স্যার। আমি এই পর্যায়ে চলে যেতে চাই জিতেন্দ্রনাথ সরকার স্যারের কাছে। অন্য কাউকে দেন, আমি ভাবছি তো একটু পরে বলবো না, আমি অন্য স্যারদের দেন। আজকে প্রথম দুইজনই মিস। ওকে, ধন্যবাদ। সরি, আমি চলে যেতে চাই ডক্টর গিরিধর বিশ্বাস স্যারের কাছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আলোচনার অসাধারণত্ব নিয়ে কোনো দ্বিমত নেই। আহ, সেটা আপনি বলেছেন। এবারে আমি দুটো জায়গায় একটু বলে রাখছি, সেটা প্রশ্নোত্তর পর্বে যদি যায় তো স্যারের আলোচনাকে সেরকম জায়গায় এসে নেই। তো আমি দুটো প্রশ্ন করে রাখি, সেই প্রশ্ন দুটো স্যার একটু বলবেন। সেটা হচ্ছে, স্যার বলেছেন যে স্নেক বাইট আর ডগ বাইটের কথা, মানে হিস্ট্রি অফ স্নেক বাইট অ্যান্ড হিস্ট্রি অফ ডগ বাইট। তো সেটা যদি মানে ফ্যামিলি হিস্ট্রিতেও থাকে, সেটা আমাদের কাছে মানে কেসটির মধ্যে আসবে। এখন কথা হচ্ছে যে কথা হচ্ছে ডগ বাইটে বলা হয়েছে যে হাইড্রোফোমিনের কথা, স্নেক বাইটে স্যার কিছু বোধহয় বলেননি, আমার মনে হচ্ছে বলেননি। আচ্ছা, কোনো ওষুধের কথা বলেননি। আর একটা হচ্ছে এই স্নেক এবং ডগ, একটা র্যাবিট ডগ আর স্নেকটা হচ্ছে পয়জনাস স্নেক। অনেক সময় বিষধর নয়, কিন্তু সাপে কামড়ালে একটা ভয় পেলো, যেমন আগেও সাপ নিয়েছিল, আমি মরিনি। তো পরে আমি ভেবেছি, যখন সাপকে জানলাম তখন ভেবেছি যে ওটা বিষাক্ত সাপ ছিল না, এবং বিষাক্ত সাপ কামড়ালেও যে সবসময় মরবে তাও নয়, সাপ সম্পর্কে আমার একটু ভালো ধারণা আছে। তো এখন কথা হচ্ছে স্যার, এই যে স্নেক বাইট, সেখানে যদি বিষধর সাপ হয় তাহলে একরকম ব্যবস্থা হবে, আর বিষধর সাপ না হলে কি আর এক রকম ব্যবস্থা হবে? আর ডগ বাইটের ক্ষেত্রে র্যাবিট ডগ হলে, মানে যাদের র্যাবিস আছে, মানে পাগলা কুকুর, সোজা বাংলায় বলা যায় যে পাগলা কুকুর কামড়ালে যে ব্যবস্থা হবে, আর পাগলা কুকুর যদি না কামড়ায় তাহলে কি আলাদা ব্যবস্থা হবে? এই ব্যাপারে স্যার একটু মানে আলোকপাত করবেন। এই বলে দর্পণের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ডক্টর নীলকমল বর্মন স্যার, উত্তরটা কি এখন দিয়ে দিলে ভালো হয়? মানে তাহলে দিয়ে দিচ্ছি। জি স্যার। ঠিকই আছে, এখানে কোনো সংকোচ বা কোনো ব্যাপার নেই। জেনারেলি এ সকল ক্ষেত্রে, ডগ বাইটের ক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনাম কথা দিয়ে থাকি। সেটা দেখুন, সেটা কুকুরটা পাগলা হোক বা না হোক, দুটো জায়গাতে কিন্তু, যদিও মানে এটা আসছে আমাদের কি বলা যাচ্ছে, হাইড্রোফোবিনামটা এসেছে পাগলা কুকুরের থেকেই। তো কুকুরের কামড়ের ইতিহাস পেলে কিন্তু আমরা কম বেশি ব্লাইন্ডলি ওইটাই দিই প্রোফিল্যাক্সিস হিসেবে। সেটা রোগীর ভিতরে পাগলামি তখনও দেখা দিক বা না দিক। অতএব সাপের ক্ষেত্রেও ঠিক সেই দেখা যাচ্ছে, অন্তত সেরকম দেওয়ার কথা বইয়ে পাচ্ছি, বা আমি সেই অর্থে কিন্তু সাপের কামড়ের রুগী পাইনি। যাকে আমার চিকিৎসা এসেছিল, একজনের কাছে পেয়েছিলাম, তার কিছু চর্মরোগ দেখা দিয়েছিল। তো সেখানে কিন্তু ওই বিষধর সাপ নয় বলেই মনে করি, সেখানে কিন্তু ব্লাইন্ডলি অন্য কোনো সিমটম না পেয়ে, আমরা তো অনেক জায়গায়, আমি তো চিরদিন বলেছি জীবনে তো অনেক ভুল প্রেসক্রিপশন করেছি, না হয় আরেকটা হবে, সেই ভেবে কিন্তু আমি ওই হাইড্রোফোবিনামই কিন্তু দিয়েছিলাম। তাতে রেজাল্ট কি? হ্যাঁ, মন্দের ভালো, সেই স্কিনের ট্রাবলসটা এখন আর অতটা ভয়ানক ভাবে হয় না। যেহেতু একটা বাইটের ব্যাপার, এইটুকুনি বলতে পারি যে বইও ওইভাবে লেখা আছে, সেজন্য আমি ওটাই হাইড্রোফোবিনামের কথাই উল্লেখ করেছি। হয়তো এবার অনেকের যাদের অভিজ্ঞতা থাকতে পারে, যদি স্নেক বাইটে কোনো ওষুধ আছে, তারা নিশ্চয়ই বলবেন, সংযোজন করবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি চলে যেতে চাই ডক্টর গোকুল বর্মন স্যারের কাছে। সবাইকে নমস্কার। অসাধারণ আলোচনা হয়েছে, আমার বলার কিছু নেই, শুনলাম ভালো লাগলো। তবে মনে করি যে যে সমস্ত হোমিওপ্যাথরা মনে করেন যে তারা ইনফার্টিলিটি কেসে সাকসেসফুল হবেন, বেশিরভাগই হন না। তাদের পড়াশোনা করার দরকার আছে, খুব জরুরি, মানে নিশ্চিত ভাবে পড়াশোনার দরকার আছে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের হাতে যেহেতু একটু সময় আছে, আমরা আরো বেশ কয়েকজন গুণীজন এবং আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে আমি ডাকবো। তো এই পর্যায়ে আমি আমাদের যিনি রেপার্টরি ক্লাস নেন, আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যারকে আমি অনুরোধ করবো যে স্যার যদি কিছু বলতেন। ধন্যবাদ স্যার।
আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো রাস্তার মধ্যে, আর একটা বিষয় হচ্ছে যে গতকালকেও স্যার ডাকছিলেন, আমি এই নেটে করতে পারি, কভার করতে পারি না। তো স্যারের আলোচনা শুনলাম, মাঝখান দিয়ে নেট আমার কেটে গেছে। স্লাইড শো গুলো মানে এই যে বিয়েদর স্যার যেভাবে বললেন যে অসাধারণ তো বলার অবকাশই নেই, সত্যি অসাধারণ হয়েছে। তবে মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে স্যার যে মায়াজমেটিক যে বিষয়গুলো তুলে আনলেন, যে বিভিন্ন রকমের অপশন গুলো, তার মধ্যে স্নেক বাইট। তো স্যার বললেন যে স্নেক বাইটের ক্ষেত্রে হাইড্রোফোমিনামের কথা বললেন। স্নেক বাইটে স্যার আমরা লিডাম পালও কিন্তু স্যার ইউজ করি, অনেক ক্ষেত্রেই দেখি এরকম হয়, যেহেতু ইনসেক্ট কিলিং এর রেপার্টরির মধ্যে আমরা রুব্রিক পাই সেই জায়গা থেকে। তো স্যার আমার আসলে বলার কিছু নেই, মানে সর্বক্ষেত্রে কথা হচ্ছে যে আমার এই বিষয়টা একেবারেই খুব আহ আহ, খুব সংকীর্ণ নলেজ, সেই জায়গা থেকে স্যার কিছু বলতে চাচ্ছি না, আমি শিখলাম এবং খুব ভালো ইনফরমেটিভ জিনিস পেলাম, অসাধারণ জিনিস। আর এভাবেই প্রতিনিয়ত স্যার শিখতে পারতেছি স্যার, এই জন্য ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি 11:30 বেজে গেছে, কাছাকাছি। স্যার আপনি বাসায় চলে যান, এত রাতে রাস্তায় থাকা ঠিক হবে না, বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি বাসায় ফিরবেন সেটাই প্রত্যাশা রইল। আমি এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয়, আচ্ছা স্যারের কাছে আমি একটু পরে আসছি। জিতেন্দ্রনাথ সরকার স্যার কি ফ্রি হয়েছেন? হ্যাঁ স্যার, আমি এইমাত্র হ্যাঁ জি স্যার, কিছু বলেন। ঠিক আছে, বলার আর কি আছে? স্যারের আলোচনা শোনার অপেক্ষায় ছিলাম। আজকে ওই জন্য একটু সাত সকালে ঢুকেছি। তো ইনফার্টিলিটি সম্পর্কে তো স্যার এর আগেও বলছেন, আজকে আরো সুন্দর বললেন। আর এখন তো আমরা আসলে এই বন্ধাত্ম রোগীগুলো বেশি পাচ্ছি, তো অনেক সময় বিব্রত হতে হয়। রোগীদের সাইন সিমটম চিহ্নিত করতে খুবই সমস্যা হয়। এই যে যেমন বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা এসে কেউ কেউ হয়তো পুশ করছে, ইঞ্জেকশন পুশ করছে কোনো মহিলা অল্প বয়সে, একটা বাচ্চা হওয়ার পরে আবার সেই ইনফার্টিলিটি পড়ে গেছে সে। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। স্যারের আলোচনার ভিতরে অনেক কিছুই রসদ আমাদের স্যারকে দিয়েছেন, যেটা কি বলবো, প্রশংসার দাবিদার। তো এছাড়া আমাদের স্যার যে দুইটা মেডিসিনের কথা বলছেন, হ্যাঁ এখানেও আমার একটু এখানে একটু ইয়ে আছে, কন্ট্রাডিকশন আছে। সেটা হচ্ছে যে আসলে কি সাপে কাটা রুগী আমরা হোমিওপ্যাথিরা, বিশেষ করে আমার জানা মতে সাপে কাটা রুগী আসলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে কিনা, এখানে একটা ব্যাপার। যে আসলে তো তারা সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করে। তো ইঞ্জেকশনের ব্যাপারটাই আমি এখানে জানি, লিডাম থাক আর যেটা হাইপেরিকাম থাক আর যেটাই থাক, মনে হয় না সাপে কাটা রুগী আমরা পাবো বা পাই, এ ধরনের আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তো স্যার সুন্দর আলোচনা করছেন, হাইড্রোফোবিয়াম সম্পর্কে বলছেন, মাইজম সম্পর্কে বলছেন। তো ঠিক আছে, অত্যন্ত ভালো আলোচনা হচ্ছে। স্যারকে ধন্যবাদ, স্যারের সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই পর্যায়ে চলে যেতে চাই ডক্টর রঘুনাথ স্যারের কাছে। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? সকলকে ধন্যবাদ। শ্রদ্ধেয় ডক্টর নীলকমল বর্মন স্যার সত্যি যেভাবে আলোচনাটা আগিয়ে নিয়ে যাচ্ছেন বা করছেন, মানে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু একটুখানি আমি সংযোজন করতে চাই, সেটা হচ্ছে এই যে ডগ বাইটের কথা বলা হলো এবং স্নেক বাইটের কথা যেটা বলা হলো, অনেক সময় দেখা যাচ্ছে স্যার যে পাগলা কুকুর কামড়ালেও তাদের বা পাগলা কুকুরের মধ্যে প্যারাসাইটাস থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে সমস্ত কুকুরগুলো ভালো কুকুর, মানে পাগল নয়, সেখানে তারা কামড়ালে সেখানে কিন্তু র্যাবিসভাইরাস থাকতে পারে। এখন যতক্ষণ না আমরা কুফলটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা কনফার্ম হচ্ছে, ততক্ষণ কিন্তু হাইড্রোকোবিনামটা ব্যবহার করব কি করবো না, এখানে একটা সন্দেহ থেকে যায়।
আর স্নেক বাইটের কথা হচ্ছে খুব সম্ভবত আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যে ডক্টর কেন ন্যাপথেমেটিকাতে মনে হচ্ছে সুজাতে বলেছেন স্নেক বাইটের কুফল সম্পর্কে। এছাড়াও সিডন বা অন্যান্য ওষুধও আমরা চিন্তা করতে পারি। থ্যাংক ইউ টু অল। থ্যাংকস টু অল। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই পর্যায়ে চলে যেতে চাই স্বপন বড়ুয়া স্যারের কাছে। স্বপন বড়ুয়া স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর খান সাহেব, হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটা আপনাকে রিকোয়েস্ট করছি, আমি এখন একটা বাড়ি থেকে একটা অন্য বাড়িতে যাব। আচ্ছা। মাঝখানে রাস্তা হচ্ছে 10 মিনিট। আমার মোবাইল খোলা থাকবে, আমি গোটাটা শুনবো। বৃষ্টি পড়ছে, আমাকে জি। প্রশ্ন করলে আমি ওখানে গিয়ে পৌঁছলে আপনার প্রশ্নের উত্তর দেবো। ওকে। ওই সময় আমাকে ডাকবেন না, আমি শুনছি কিন্তু আমি ওকে এক বাড়ি স্যার। থেকে অন্য বাড়িতে যাচ্ছি। ওকে স্যার। আমি স্বপন বড়ুয়া স্যারকে আমি অনুরোধ করছি যে স্যার আপনি যদি আজকের ক্লাস সম্পর্কে কিছু বলতেন। স্বপন বড়ুয়া স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? বের হয়ে গেছে। আপনার মাইক্রোফোনটি আনমিউট করেন। স্যার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে, মাইক্রোফোনটি আনমিউট করেন, তাহলে আমরা শুনতে পাবো। আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। ওকে, স্যার আমাদের সাথে সংযুক্ত হতে ব্যর্থ হচ্ছেন। আমরা চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় ডক্টর অজয় কুমার দাস স্যারের কাছে। ডক্টর অজয় কুমার দাস স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হোমিও দর্পণের উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নীলকমল স্যারের আলোচনা নিয়ে তো কিছু বলার নেই। বিগ জার্নি উনি শুরু করেছেন, সেই জার্নির মধ্যে যত স্টপেজ আছে সব স্টপেজেই উনি দাঁড়িয়ে 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 সব ক্লিয়ার করে যাচ্ছেন। এ সম্পর্কে কিছু বলার নেই। আমরা প্রত্যেকেই শিক্ষার্থী। ওনার এই জার্নির মধ্যে আমার কাছে যেটা লেগেছে যে যেগুলো আমাদের দেখতে হবে ইনফার্টিলিটি কেসে, অ্যানাটমিক্যাল কন্ডিশনটা দেখতে হবে, অ্যানাটমিক্যালি কোনো রকম প্রবলেম আছে কিনা, তার স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, যে পজিশনে থাকার কথা। যদি এখন ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি রেট্রোভার্টেড ইউটেরাস হয়ে গেছে, তখন আমাদেরকে চিন্তা করতে হবে রেট্রোভার্টেড ইউটেরাসের মধ্যে তো সেভাবে ফিটাস গ্রো করবে না। তো সেই ক্ষেত্রে ফার্টাইলও হবে না। অ্যানাটমিক্যাল পজিশনটা আমাদের ঠিক মাথায় রাখতে হবে। মেলের ক্ষেত্রেও তাই। এমনি ফিজিওলজিক্যাল কোনো কন্ডিশন সেখানে আছে কিনা, প্যাথোলজিক্যাল কিছু গ্রো করছে কিনা, উনি কিন্তু সবগুলো জায়গাকে উনি ডিসকাস করে গেছেন। এগুলো হলো স্ট্রাকচারাল ফাংশন যেগুলো সাইড। তার সাথে সাথে আমাদের যেটা পার্সোনাল হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি একটা বিশাল কাজ করে ইনফার্টিলিটির ক্ষেত্রে। উনি যখন সেকেন্ডারি ইনফার্টিলিটি যখন বলবেন তখন দেখবেন আরো নতুন নতুন কিছু তথ্য বেরিয়ে আসবে। এইগুলোকে মাথায় রেখেই ইনফার্টিলিটি কেসগুলোকে আমাদের এগোতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, এইগুলোকেই উনি কিন্তু ডিসকাস করে যাচ্ছেন। সেই পয়েন্টগুলো আমাদের দিয়ে যাচ্ছে। তাই আমরা যখনই কোনো এই ধরনের কেস দেখতে যাব, আমাদেরকে পরপর এইগুলোকে মাথায় রাখতে হবে। তার অ্যানাটমিক্যালি কোনো রেগুলারিটিস আছে কিনা, ফিজিওলজিক্যাল ফাংশন যেগুলো হচ্ছে তার মধ্যে কোনো রেগুলারিটিস আছে কিনা, তার মধ্যে কোনো প্যাথোলজি গ্রো করেছে কিনা, সেগুলোকে রিকোয়ার করলে তবে গেলে নর্মাল ফাংশন হওয়ার কথা। তারপরেও আমাদের জানতে হবে ফ্যামিলি হিস্ট্রি,
আমাদের মাইজোমেটিক কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেগুলো ক্লিয়ার করতে হবে। সেই জায়গাতেই কিন্তু উনি আস্তে আস্তে এগিয়ে চলেছেন। আই হোপ এর দ্বারা আমরা প্রত্যেকেই অনেক অনেক উপকৃত হচ্ছি। আমাদের আগামী দিনে চলার পথে আরো অনেক সুবিধা হয়ে যাবে। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই পর- স্যার একটু ছোট্ট করে একটা কথা বলার ছিল, যদি সুযোগ পেতাম। স্যার ধন্যবাদ স্যার। স্যার এই যে জেনারেটিভে অ্যানিমেল বাইট মানে পয়জনাস অ্যানিমেল বাইটস আছে, ওইখানে 13টা মেডিসিন। তো আমার আসলে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি যে এই স্টেরিলিটির ক্ষেত্রে মানে এই যে স্যার যে কথাটা বললেন যে পাস্ট হিস্ট্রির ক্ষেত্রে স্নেক বাইটের কথা বললেন, আবার ধরেন যে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে স্নেক বাইটের কথা বললেন। তো স্যার এইখানে যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো দিয়ে হয়তো আমরা চিন্তা করতে পারি তার সদৃশ্য। যেমন আমি দেখছিলাম যে আমার যে রোগীর ক্ষেত্রে দুটো রোগীর সাকসেসফুল হিস্ট্রি আমার কাছে আছে। সেটা হচ্ছে যে একটা নেট্রামিউরে তার মানে কনসেপ্ট করেছিল, আর একটা হচ্ছে লেকেসিসের ক্ষেত্রে কনসেপ্ট করেছিল। এটা আমি নিজেই প্রমাণিত। তো সেই ক্ষেত্রে আমি আসলে এইরকম মানে পাঁচ সৃষ্টির মধ্যে এই ধরনের কিছু পাইনি। তবে স্যারের এই জিনিসগুলো আমার মাথায় ছিল না, কিংবা থেকে। এখন থেকে এটা অবশ্যই ভাববো, মাথায় রাখবো। এই জায়গাটা স্যারকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রেজেন্টেশন। ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এই পর্যায়ে আজকে দ্বিতীয় পর্বের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষে এসে আমি ডেকে নিতে চাই আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর পার্থ প্রদীপ স্যারকে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। শ্রদ্ধেয় নীলকমল স্যার তো একটা দুর্দান্ত একটা প্রেজেন্টেশন করছেন। বিষয় হচ্ছে যে যদি এটাই আমরা কনসিডার করি স্নেক বাইট বা ডগ বাইটের ক্ষেত্রে যেমন রয়েছে, কিন্তু আমাদের আরো একদম স্নেক বাইটের থেকে কোনো অংশে কম নয়। আমরা যদি স্পাইডারের ট্যারেন্টুলার কথাটা ধরি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা এই জায়গাটা ক্ষেত্রটা থাকে। এবং নট অনলি ডগ বাইট, আমাদের এমন কিছু, যেমন ধরুন মানকি, একটা বাঁদরে যদি কামড়ায়, একটা শিয়ালে যদি কামড়ায়, সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা প্রায় একই থাকে। বিড়ালে কামড়ানো, ইঁদুরে কামড়ানো তো এরকম আমরা শুনি। এই সমস্ত কোনো রোল আছে কিনা, আর ইনফ্যাক্ট এরকম ভাবে চিন্তা কখনো করতে পারিনি। যদিও কনেক ডিজিজের আমরা অনেক সময়তে এইগুলো দেখি, কিন্তু ইনফার্টিলিটির কেসের ক্ষেত্রে অভিজ্ঞতা লব্ধ স্যারেদের আছে নিশ্চয়ই, যেগুলো আমরা শুনবো পরবর্তীকালে। কিন্তু এইরকম যে কোনো আমাদের কোনো বৈজ্ঞানিক সূত্র কিছু আছে কিনা, বা এলোপ্যাথিক যে ডাক্তার বা গাইনাকোলজিক্যাল যে সমস্ত ব্যাপার, অবস্টেট্রিক্স এর যে সমস্ত ব্যাপারগুলো থাকে, এখানে এইরকম কোনো তথ্য আছে কিনা যেগুলো পুর অনুমোদন সাপেক্ষের বিষয় আর কি। বা আমরা এইরকম কোনো, যেমন নেচার পত্রিকা অনেক কিছু বার হয়, এইরকম কিছু ডকুমেন্টারি কিছু আছে কিনা আমি প্র্যাকটিক্যালি জানতে চাই আর কি, রেফারেন্সটা। কারণ এটা একটা কিন্তু খুব তথ্যবহুল এবং খুব ইন্টারেস্টিং জায়গা। আমাদের হয়তো আমরা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সফলতা পেতে পারি এই সমস্ত যে সমস্ত স্যাররা, আমার এই সমস্ত খুব একটা ভালো অভিজ্ঞতা নেই, তো অনেক সময় ব্লকেজটা সারানো যায়। তাছাড়া ধরুন এই যে রঘুনাথ ঘোষ যেমন বললেন, পূজার ক্ষেত্রে একটা বলাই হয়েছে মানে অ্যানিমেল পয়জনিং এই কথাটা, বা বিশেষ করে তাহলে আমরা ভ্যাকসিনকেও এই পর্যায়ে ফেলতে পারি, যে এই পর্যায়ে ভ্যাকসিনেরও কিছু রোল থাকতে পারে, বা আরো কিছু ইনসেক্টস বা এই যেগুলো আমি বললাম আর কি, যেমন ইঁদুর, বিড়াল, বাঁদর, শিয়াল, এরা তো অনেক সময়তেই আমাদের আঁচড়ে দেয় বা কামড়ে দেয়। বা যে স্নেকের মধ্যেও আছে বিভিন্ন রকমের, যেমন র্যাটেল স্নেক, ভাইপার স্নেক, হ্যাঁ, ইফেক্ট। আমি এই মুহূর্তে রবিন মার্ফির রেপাটাইটা আমি দেখেছি এমার্জেন্সিতে,
ওই বাইট বলে রয়েছে এবং সেখানেতে স্নেক বাইটের বাইট স্নেক ভেনাম, এখানে কর্নিক ইফেক্ট, র্যাটেল স্নেক, ভাইপার স্নেক। মানে ভাইপার স্নেকে একটাই মাত্র ওষুধ রয়েছে, সেটা হচ্ছে ক্যাম্পর। আর কর্নিক ইফেক্টের মধ্যে ল্যাকেসিস, লিডাম, মার্কারি আর ফসফরিক অ্যাসিড। এর কিন্তু গ্রেডেশনটা সবই কম, এক গ্রেডেশনে আছে। আর র্যাটেল স্নেকে কোটুলাসোরিদাস, হাইব্রিকাম, লিডাম আর প্লান বলে একটা প্লান ওষুধটা আমার ঠিক জানা নেই। আর ওই আমরা ডগ বাইটের ক্ষেত্রে বা স্নেক বাইটের ক্ষেত্রে একটা কিন্তু খুব বড় বড় করে যে ওষুধ পাই, সেইটা হচ্ছে বেলেডোনা আর লিডাম, উভয় ক্ষেত্রেই রয়েছে। কিন্তু ল্যাকেসিস আবার স্নেক বাইটের ক্ষেত্রেও রয়েছে, এখানে থুজাও সেকেন্ড গ্রেডে রয়েছে, কিন্তু বেলেডোনা উভয় ক্ষেত্রেই রয়েছে। আর ডগ বাইটের ক্ষেত্রে লাইসিনটাও মানে খুব বড় গ্রেডে রয়েছে, মানে একদম ক্যাপিটুলেটরে বড় বড় করে, মানে এখানে মার্ক হিসেবে 3 হবে। যাই হোক, এইটাই এই বিষয়তে। আর জার্নি তো অনেক কিছুই রয়েছে এবং স্পেশালি বিশেষ করে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা আমরা তো রুগীকে ওই মানে বেড সাইডে থেকে যেগুলো পর্যবেক্ষণ করার, সেইগুলো আমাদের সত্যি খুব একটা মানে অভাব আছে। স্যারের এই জায়গাগুলো আমরা অনেকটাই উপকৃত হচ্ছি। এখন সাকসেসটা কতটা হবে আমরা একটা গ্লান্স, বিশেষ করে অজস্র যেরকম বলছিলেন যে খুব ছোট্ট করেও যদি যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করার বিষয় বা যে পরীক্ষাগুলো দেখতে গেলে সেই জায়গাটা কারেকশনের জায়গা বা কি বোঝার জায়গা, আমরা পরবর্তীকালে স্যারের যখন এটা শেষ হয়ে যাবে একটা সামারির মাধ্যমে বা খুব যেগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো সেই নোটসটা যদি স্যার দেন, কারণ এখানে স্লাইড শেয়ারটা তো অনেকেই এইগুলো জানে, মানে এইগুলো তাদের দক্ষতা আছে, আমি আবার এগুলো পারি না, যার জন্য আমি অনেকটা পিছিয়ে পড়ি আর কি। সেই জন্য আমাদের মতন কথা, আমাদের মতন যারা আমরা জানি না অজ্ঞতা যারা, তাদের জন্য যদি স্যার ওরকম ভাবে নোটস দেওয়ার একটা ব্যবস্থা করতেন, এবং শেষের দিকে বলছি সেটা এখনই না, এখনো তো বাকি আছে অনেক কিছু। যাই হোক, এইটুকু বললাম, সকলকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। রাইসন ভাই তো খুব সুন্দর পরিচালনা করছেন, কথা কণ্ঠস্বর খুব ভালো। সমস্ত স্যারদের এবং আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমার তরফ থেকেও নীলকমল স্যারকে অনুরোধ রইল একটা নোটস দেওয়ার জন্য। পার্থপ্রদীপ স্যার একদম সঠিক কথাই বলেছেন, আমরা যারা স্বল্পমতির ছাত্র আর কি, তাদের জন্য একটু নোটস দিলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন গিরিধর বাবু, বলুন বলুন। একটু ছোট্ট কথা আছে, কথাটা হচ্ছে বলেছে টিম কমানোর জন্য একটা কেসকে বেরোডোনা দেওয়া হয়েছিল, বেরোডোনা দেওয়ার পরে প্রোলাক্টিন কমে গিয়েছিল। এটা থেরাপিউটিক হয়েছিল না সেটা বেরোডোনা ছিল, এইটুকু একটু বলবেন। মানে আর আমি বিশেষ করে জোর দিতে চাইছি রেফারেন্স বা এইগুলো এই হোমিওপ্যাথিক লিটারেচারের মধ্যে থাকুক, বা ধরুন যখন ইনফার্টিলিটি কেসটা ইনফার্টিলিটি আর এই সমস্ত যদি ভূমিকা থাকে, তাহলে অবশ্যই তার রেফারেন্স বুকস থাকবে, যেটা হচ্ছে এই হু অনুমোদন সাপেক্ষটা হতে হয় আর, বা ওই নেচার পত্রিকায় যদি কিছু বার হয়। আসলে আমাদের হোমিওপ্যাথিকে তো অনেক সময় এটা সব স্বীকৃতিও দেয় না, হয়তো আমাদের যেটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখি, এগুলো অবশ্যই আমরা শিখবো, কিন্তু এইটা যদি হয় তাহলে একটা অসাধারণ একটা দলিল হবে আর, যেটা আমার তো একেবারেই জানা ছিল না যে এইটা ইনফার্টিলিটির কতটা এটা প্রভাবিত করে। তবে অবশ্যই করে, কারণ আমরা তো দেখি মানে একটা মাইজমেটিক অবস্ট্রাকশন বা এই ধরনের কিছু একটা অবস্ট্রাকশন যখন করে, এই অবস্ট্রাকশনটা কাটাবার জন্য কাজ করে, যখন ইনফার্টিলিটি কাজ করে, এটা লজিক দিয়ে বোঝা যায়। এখন এই আপনাদের সকলের এখানে তো অনেকেই যুক্ত থাকেন এবং অনেক শ্রদ্ধেয় স্যার, অনেক অভিজ্ঞ সম্পন্ন স্যার যারা রয়েছেন, যারা এই সমস্ত কাজটা বেশি করেন বা এরকম বেশি পান, তাদের থেকে আমরা শুনে নেবো পরে তাদের অভিজ্ঞতার বিষয়গুলো। এটাই, তবে রেফারেন্সটা এটা আমাদের একটু ভালো হয় আর কি, আরো সবল হয়, কংক্রিট হয় জিনিসটা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের এবং আমাদের শ্রদ্ধেয় সকল স্যারদের
মত বিনিময় এবং এত সুন্দরভাবে আসলে ক্লাসের পরবর্তী আলোচনা করেছেন। সকলকে আমার কথাটা শুনতে স্যার? আমি একটু বলি স্যার, গিরিধর স্যার, আপনার কথা আসলে আমরা শুনতে পাইনি। আপনি যদি কিছু বলে থাকেন পার্থ স্যারের পরে, ওটা আমরা কিছুই শুনতে পাইনি। আবার বলছি, স্যার বলেছেন যে প্রোল্যাক্টিন কমানোর জন্য একটা কেসে বেলোডোনা দেওয়া হয়েছে এবং বেলোডোনা দেওয়ার পরে প্রোল্যাক্টিন প্রচুর কমে গেছে। হ্যাঁ, তো নাকি পেশেন্টটা বেলোডোনা ছিল, এইটুকু আবার প্রশ্ন। এটার উত্তর মনে হয় স্যার দিয়েছিলেন, আপনি শুনতে পেয়েছিলেন কিনা? না, এইটাকে করিনি, এটা করিনি, এটা এখনই করলাম। যদি শুনতে পেয়ে থাকেন তাহলে বলবেন। পার্থ স্যার, আমি অন্য বাড়িতে এসে পৌঁছে গেছি, চিন্তা নেই। আসলে শুনুন, কেসটা ছিল বেলেডোনা, পেশেন্টটা ছিল বেলেডোনা। আচ্ছা আচ্ছা বেলেডোনা কাজ করে, এটা উল্লেখ করা হয়েছিল মাইন্ড নিয়ে যখন একটা মানে মর্নি হোমিওপ্যাথি বইয়ে, হ্যাঁ, যে একটা ওটা এতেও লিখেছি আমি, মানে কেস টেকিং এ কি কি পেয়েছিলাম। বেলেডোনার ফিগার, তার মানসিকতা, তার ভীরুতা, তার ঝগড়া করার প্রবণতা, এবং একটা শব্দ আমি অতিরিক্ত সংযোজন করেছিলাম, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফুলিশ। আমি জানি না ইন্টেলেকচুয়াল ফুলিশ হয় কিনা। আসলে দেখবেন পৃথিবীতে বেশ কিছু সুন্দরী মহিলা আছে যারা ততটাই সুন্দর ঠিক যতটা তারা দুর্বুদ্ধি। তাদের জন্য বেলেডোনা ভালো কাজ করে। কতগুলো চরিত্র নিয়ে তাকে কিন্তু দেয়া হয়েছিল বেলেডোনা, এবং তার 3 থেকে 4 মাসের মাথায় কিন্তু পরপর তত্তর করে কিন্তু প্রোল্যাক্টিন হরমোনটা নেমে যায়। এবং এলোপ্যাথি শাস্ত্রপতি ঠিকই বলেছিল যে প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকার জন্য আপনার প্রেগন্যান্সি আসছে না। তো আমার অনেকটা সুবিধা হলো যে রুগীকে অন্তত বলতে পারছি, দেখো ভাই তোমার উপকারটা হচ্ছে। আর আমরা যখন ওষুধ দিচ্ছি প্রতি মাসে প্রোল্যাক্টিন করে নিয়ে আসছি, আর ঠিক যেদিন নর্মাল হয়েছে তার পরের মাসে যখন দেখুন আরেকবার করিয়ে নিন। উনি তখন হাসতে হাসতে বলেছিলেন যে ডাক্তারবাবু আর মনে হয় করাতে হবে না। বলে কেন? বলে আমি ইউরিন টেস্ট করে দেখে নিয়েছি পজিটিভ। এই আমি ঘটনাটা ওই মর্নি হোমিওপ্যাথিতে বেলেডোনা চ্যাপ্টারে লিখেছি। রুগীটা ছিল বেলেডোনার। এটি হচ্ছে ঘটনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এটাই ভেবেছি। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রঘুনাথ স্যার কি বলতে চাচ্ছিলেন? ডগবাইটের ক্ষেত্রে কেবলমাত্র হাইড্রোফোবিক নাম বলা হয়। অ্যাকচুয়ালি স্তন্যপায়ী যে কোনো প্রাণী কামড়ালেই, যেমন বাদুড়, বিড়াল, কোনো প্রাণী কামড়ালেই র্যাবিস ভাইরাস দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লাইসিনের কথা ভাবি। এটা আমার ব্যক্তিগত অভিমত। Thujai একটা যেটা রয়েছে, Thujai is pre-eminently a strong medicine when you have a trace of animal poisoning in the history, as snake bite, smallpox. এটা কেন্ট লিখছে, রাইট? ম্যাথমেটিক্যাল লেকচার অন ম্যাথমেটিক্যাল, তার মধ্যে এটা আমি করে দিলাম আর কি। এবারে কেন্ট লিখছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? শুনে যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা কেন্টে ম্যাথমেটিকাতে যেটা রয়েছে সেটা পড়লাম। থুজা ইজ প্রিএমিনেন্টলি এ স্ট্রং মেডিসিন when you have a trace of animal poisoning in the history, as snake bite, smallpox and vaccination. ওই যেটা আমি বলছিলাম যে ভ্যাকসিনেশনের বিভিন্ন হিস্ট্রি, বা রঘু যেটা এখন বললো, আমরা শুধু স্নেক বাইট আর ডগ বাইটের কথা বললাম। এখানে কিন্তু ওই আঁচড়ে দিলে পারো সেই বাইটের মতনই আমাদের ভাবতে হবে, কারণ তারা তাদের ওই নেলটাকে কিন্তু চাটে। সেই রকমই আমরা দেখি যদি কাউকে বানরে কামড়ায় বা বিড়ালে কামড়ায় বা শিয়ালে কামড়ায়, এইগুলো তো অনেক সময় হয়, তো সেখানেও কিন্তু এই রিস্কটা থেকে যায় অন্যান্য অ্যানিম্যাল পয়জনিং এর ক্ষেত্রে। আর যেমন আমি বললাম ট্যারেন্টুলা, মসকুইটো বাইট, যেখানে ট্যারেন্টুলা স্নেক বাইটের থেকে কোনো অংশে কম নয়,
তাহলে যদি স্নেক বাইটের এই ভেনামে কাজ করে, তাহলে আমাদের ট্যারেন্টুলাতে হিস্ট্রিতে যদি এরকম কিছু থাকে, যদি সে বেঁচে ফিরে আসে আর কি, তাহলে সেখানেও তো কনসিডার করতে হবে এই জায়গাটাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই পর্যায়ে আমি আমাদের সকলের প্রিয় বাংলাদেশের আমি শ্রেষ্ঠ একজন চিকিৎসক, যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছেন, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল হক স্যার উপস্থিত আছেন আমাদের আজকের এই আলোচনায়। আমি আমার শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল হক স্যারকে অনুরোধ করবো, স্যার যদি কিছু বলেন। আমার সকল শ্রদ্ধেয় গুরুজনদের স্মরণ করছি, যাদের সকলকে আমি দেখতে পাচ্ছি। আমি কিছু বলতে চাইছি না, কারণ আমার পাশে আমার মামা ঘুমাচ্ছেন, বেচারার নাক এই পরিমাণ ডাকছে যে আপনাদের প্রোগ্রামে বিঘ্ন ঘটবে। আর মামার নাকের ডাকের আওয়াজ পশ্চিম বাংলা পর্যন্ত পৌঁছুক, এটা আমি চাইছি না, যে কারণে আমি মাইকটা অফ করলাম। সবাই ভালো থাকবেন। জি শোনা স্যার, যাচ্ছে স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আগ্রাঘাটা মিউজিকের কাজ করবে, আমরা যখন দেখি ওর মিউজিক ঠিক হয় তো, তাতে অসুবিধা হয় না স্যার, বলতে পারেন কিন্তু সমস্যা নেই। আমরা মিউজিক হচ্ছে এটা ধরে নিতে পারি। আমরা আমাদের দ্বিতীয় পর্বটি আমরা এখানেই শেষ করছি। আমরা তৃতীয় পর্বে আমরা যাব। আমরা আমাদের হাতে আর কিছু সময় আছে পাপা, সরি। তো আমি তৃতীয় পর্বে আমাদের যেটা কোশ্চেন থাকে, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, একসাথে আমরা না বলে আমরা মেসেজ করে দেই, আমি ডেকে নিব। আপনারা নিজের মুখেই আপনারা কোশ্চেন করতে পারবেন, বাট আপনারা কে কে কোশ্চেন করতে চান আপনারা সেটা মেসেজে একটু যদি কিউ লিখে দেন, আমি বুঝে নেব যে আপনি কোশ্চেন করতে চাচ্ছেন। তাহলে আপনারা এটা শুরু করেন। আর এই পর্যায়ে রতন স্যার, আপনি কিছু বলতে যাচ্ছিলেন, আপনি বলেন। আর এই বলার ফাঁকে আপনারা যারা কোশ্চেন গুলো করতে চান আপনারা কিউ লিখে দেন, আমি আপনাদের একজন করে আমি লিখে নিব। কারণ এমনিতেই যদি কোনো ইয়ে না থাকে, তাহলে দেখা যাবে যে একসাথে ৩-৪ জন আপনারা কথা বলতে বলা শুরু হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে প্রোগ্রামের সৌন্দর্যটা থাকবে না। তো সো কাইন্ডলি আপনারা একটু মেসেজ দিয়ে দেন। তো রতন স্যার, আমি হোমিও দর্পণকে সবাইকে ধন্যবাদ জানাই এই উচ্চ আলোচনা, অনবদ্য আলোচনা স্যারকে, এবং এক্সট্রা অর্ডিনারি আলোচনা ডিসকাস আমার ভীষণ ভালো লেগেছে। আমার এইখানে আমার দুটো প্রশ্ন আছে। একটা, রুবেলা আর হারপিস ইনজুরি, এই ব্যাপারটা একটু শোনার জন্য স্যার। রুবেলা আর হারপিস ইনজুরিটা, নীলকমল স্যার। হ্যাঁ, রুবেলা আর বলছিলাম। হারপিস। হ্যাঁ হ্যাঁ, বলছি যে তিনটে শব্দ বলেছেন। এক নম্বর হচ্ছে ইনজুরির ক্ষেত্রে তো আমরা অনবদ্য আর্নিকা এবং দুটার কথা ভাবি, এবং দেখা গেছে শুধু ইনফার্টিলিটি কেন, বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রেই এই শুধু মাথার ইনজুরিতে ন্যাট্রাম সালভ আর বাকি সমস্ত বিভিন্ন অবশ্য কোনিয়াম আমরা ব্রেস্ট ভালোভাবে পাই ইন কেস অফ ক্যান্সারও। আসলে হিস্ট্রি অফ ইনজুরির সাথে কোথায় কি ধরনের ইনজুরি, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং যে মেডিসিনটা প্রয়োগ করব তার স্ফিয়ার অফ অ্যাকশন সেই অর্গানের উপরে কতটা করছে, এটা একটা বড় ব্যাপার। আর রুবেলা এবং যে ধরনের ইনফেকশাস ডিজিজ বলা হয়েছে, এর আগের দিন আমরা বলেছিলাম পালসেটিলা সাইলেসিয়া ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। হ্যাঁ, আর যেটা হারপিস ভাইরাসের ক্ষেত্রে ঠিক ঠিক তেমনি ভাবেই আমরা কিন্তু সিপিয়া পাই,
এবং আর একটা ভালো মেডিসিন পাই, সেটা হচ্ছে রাস্টাক্সের কথা আমরা পেয়েছি, আর সালফার তো অনবদ্যভাবে আছে। আসলে শুধু ওইটুকু নয়, অ্যাজ হোল মানুষটা কোন স্টেজটাতে এসেছে এবং কোন মায়াজমের প্রভাব সব থেকে বেশি এই মুহূর্তে রুগীটার মধ্যে দেখা যাচ্ছে, এই অ্যানালাইসিসটা যে ডাক্তারবাবু যতটা বিদগ্ধতার সাথে করতে পারবেন, তার সাফল্য তত বেশি আসবে। শুধু তাই নয়, উনি প্রপার মেডিসিনটাতে পৌঁছে যেতে পারবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই ফাঁকে একটা অ্যানাউন্স দিতে চাই যে আমাদের 294তম ক্লাসে আসছেন প্রথমবারের মতো সম্ভবত, আমি যতদূর আমার মনে হয়, আগামীকাল ডক্টর কাজী সাইফুদ্দিন আহমেদ স্যার। উনি হোমিওপ্যাথিক মেডিসিন মেডোরিনাম নিয়ে আলোচনা করবেন। স্যারের পরিচয় অলরেডি আপনারা জেনে যাবেন ক্লাসের পরেই, বিকজ আমাদের পোস্ট দেওয়া হয়ে যাবে। ক্লাসটি পরিচালনা করবেন ডক্টর সুমাইয়া পারভিন, নাসের হোমিও ট্রিটমেন্ট সেন্টার যিনি স্বত্বাধিকার। তো আমি এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই আমাদের মানিকলাল স্যারকে। মানিকলাল স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আজকে কিছু বলছি না, আমি একটা জিনিস সবার ভালোর জন্য বলতে চাই, সাজেশন হিসেবে স্যারের কাছে জানতে চাইছি, নীলকমল বাবুর কাছে। স্যার, এইটা তো আজকে শুরু করলেন, তো এই ইনফার্টিলিটি, এই মানে ফিমেল ইনফার্টিলিটি, এইটা আরো অন্তত কয়েকটা পর্বে চলুক স্যার। কারণ কি, এ তো একটা একটা পয়েন্টে বহু জিনিস আছে রিলেটেড অ্যানাটমি ফিজিওলজি। এই জিনিসগুলো না জেনে এগিয়ে যাওয়ার চেয়ে বরঞ্চ এটা ধীরে ধীরে গেলে জলের মতো একদম স্বচ্ছ হয়ে যাবে। যেমন ধরুন, এই বইটাতে আমি জাস্ট বের করে দেখলাম, সজ গাইনোকোলজি যে বইটা আছে, এই যে ইটিওলজি তো কজেসে আছে 10টা পয়েন্ট, 10টা বা 12টা পয়েন্ট এখানে দেওয়া আছে। ধরুন ডিসপেরোনিয়া, ভ্যাজাইনাল কজেস দিয়ে আছে, কনজেনিটাল ডিফেক্টস, সার্ভাইকাল ফ্যাক্টরস, ইউটেরাইন কজেস, টিউবাল ফ্যাক্টরস, ওভারিয়ান কি কি সমস্যা আছে, এইগুলো এইগুলো বলতে বলতে বহু জায়গায় এগুলো সব দেওয়া আছে। এন্ডোমেট্রাইটিস, এই জিনিসগুলো কি, ধরুন এন্ডোমেট্রাইটিস বলতে গিয়ে ওটা যদি স্লাইডে আপনি এন্ডোমেট্রাইটিস কোন জায়গাটা কিভাবে হয়, এটা অ্যানাটমি ফিজিওলজির আঙ্গিকে যদি করতে করেন, তো আপনার সময় থাকলে ভালো, আপনি পারবেন নিশ্চয়ই, কারণ আপনার এগুলো সব রেডি আছে, বইও আছে আপনার। কিন্তু যদি নাও হয়, আমার সাজেশন হচ্ছে এই জায়গাগুলো, পার্টিকুলার জায়গাগুলো, যেরকম এস এম জাহাঙ্গীর স্যারকে দিয়ে করাচ্ছেন কিছু কিছু, সেই জায়গাগুলো যদি ফিজিওলজি প্লাস অ্যানাটমি দুটোই অজয় বাবু বা আরিফ স্যার, আমি যতদূর ক্লাসের সঙ্গে 2 বছর যুক্ত আছি, 1.5 বছর, তো এই এই জায়গাটা মনে হয় আর একটু ভালো ডেপথে ঢুকানো যাবে, মানে ফিজিওলজি এবং অ্যানাটমির দিকটাও এর সঙ্গে, প্লাস মায়াজম তো আপনি করছেন। এটাকে তাড়াহুড়ো করে না টেনে পাট 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 টানার জন্য একটা নতুন আঙ্গিকে বলছি। আর একটা আঙ্গিকে বলছি, মায়াজমেটিক কেস, ধরুন এন্ডোমেট্রাইটিস বা ওভারিয়ান যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, সেইগুলো আপনি স্লাইডে বললেন যে এইটাকে আমার প্র্যাকটিস অফ মেডিসিনে এইভাবে বর্ণিত আছে। সেইখানে এটা আমরা কোন মায়াজমের অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি, সিফিলিস, সাইকোসিস, সোরাটা বাদ দিলাম, সোরা তো থাকবে, তাহলে সেই জায়গাটাও কিন্তু কভার হয়ে যাবে। এইভাবে যদি ডেপথে যাই, তাহলে আবাল বৃদ্ধ বনিতার উপকার হবে। আবাল বৃদ্ধ বনিতা মানে আমরা যারা কম জানি তাদেরও হবে, যারা বৃদ্ধ মানে হচ্ছে যারা একদম পরিপক্ক তাদেরও রিভিশন, নতুন যারা ভুলে গেছি বুঝেছেন, বা যারা নতুন শিখতে যাচ্ছে তাদেরও কিন্তু পাশাপাশি সবার একটা একদম সহজ ভাবে হয়ে যাবে। যেমন জাহাঙ্গীর স্যার অ্যানাটমিক্যাল জায়গাগুলো বলে যাচ্ছে, এই জায়গাটা হলে তাহলে কার্যকরী আরো ভালো হবে। না হলে হচ্ছে এটাকে আরো এইভাবে বেনিফিট আমরা এনে দিতে পারি যদি এটা করা যায়। হ্যাঁ মানিকদা স্যার, আমি একদম প্রস্তুত আছি, ঠিক ওইভাবেই প্রত্যেকটা জায়গাকে আমি করব। মেল ফার্টিলিটি দিয়ে যদি 3টে ক্লাস হয়, আমার বিশ্বাস যে ফিমেল ইনফার্টিলিটিতে আমি অন্তত 6টা থেকে 7টা ক্লাস নেব। এবং কারেক্ট স্যার, এই 6-7টা ক্লাস এগুলো দরকার স্যার, নাহলে হবে না। প্রত্যেকটা জায়গাতে আমি টাচ করে যাব, অন্তত আমি আমি খেটে রেখেছি। হ্যাঁ, আমি উজাড় করে দিয়ে যাও। হ্যাঁ, আমি সেই জায়গাটা আমি বলছি, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওষুধগুলোর সঙ্গে মিলিয়ে বলেন স্যার, তাহলে আমরা আরো উপকার পাবো স্যার।
আইভিএফ করাতে এসেছিলেন, আইভিএফ এ নিয়ে এসে আমাকে বলছিলেন যে ডাক্তারবাবু আমার এন্ডোমেট্রিয়াম লেভার 0.4 এর কাছে দাঁড়িয়ে আছে, 8 না হলে আমাকে ইমপ্ল্যান্টেশন করানো যাচ্ছে না, আপনাদের কোনো ওষুধ আছে? এক ওষুধ দিয়েছিলাম, 8 পর্যন্ত উঠেছিল, তারপর লকডাউনের ব্যাপার, তার সাথে আর আমার যোগাযোগ নেই। তাহলে শুধু ওইটুকু জন্য যেখানে এলোপ্যাথিক শাস্ত্র আটকে যাচ্ছে বা প্রোল্যাক্টিনের জন্য আটকে যাচ্ছে, যদি আমরা সেই জায়গাটা দেখিয়ে দিতে পারি, করে দেখাতে পারি, মুখে বললে হবে না, ওই যে বললাম তত্ত্ব, তথ্য এবং অভিজ্ঞতা তিনটেকে নিয়ে এসে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমরা এই জায়গাগুলোতে এগিয়ে যাই। সাফল্য কি হবে আমি জানি না, কিন্তু নলেজটাকে পারফেক্ট একটা জায়গাতে পৌঁছে দেওয়ার আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো। মানিকলাল স্যার আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি যা চেয়েছেন হয়তো আমি আরো বেশি দিয়ে যাব, তখন বলবেন যে তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে, সেই কৃপণ কবিতার মতো আর কি, একটা ছোট্ট কোণা চেয়েছিলাম ফিরে এলো অনেক কিছু ভাবে। আমি যা জানি সমস্ত কিছু স্যারের এই হোমিও দর্পণে আমি দিয়ে দেব। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, স্যার, আমরা আশায় থাকলাম। আমি মেল এবং এইভাবে ফিমেল বলছি, এটা বলা মানে কি স্যার সবার উপকার হবে, মানে আমরা তো সবাই একে অপরের বন্ধু, অতএব মনের কথা বলতে অসুবিধা নেই কারো, যেমন ভালো বেশিই বলা এগুলো। ওইটা তো বলে দিন, আবাল আবাল কি আবাল বদ্ধ, ওই একসাথে বলে আবাল দিন। বৃদ্ধ বনিতা। হ্যাঁ, একসাথে বলে দিয়েছেন, একদম সমস্ত কথাটাই এক বাক্য শেষ করে দিয়েছে। এবার যারা বুঝে নেবে, আর যারা তাদের একটু বুঝিয়ে দিতে হবে। থ্যাংক ইউ স্যার। নীলকমল বর্মন স্যারের কাছে আমার অনুরোধ, স্যার, কেসগুলো বললে স্যার মেল কিছু এবং মনে করবেন ফিমেল স্যার, কেসগুলো বললে ইনফার্টিলিটি স্যার। নিয়ে কথা নিয়ে আমরা কথা না বলি। সকলকে ধন্যবাদ। ডক্টর এ কে সাগর স্যার কি বলতে চাচ্ছেন? স্যার যদি বলতেন। ডক্টর নীলকমল বর্মন স্যারের কাছে আমার একটাই অনুরোধ, মেল এবং ফিমেল ইনফার্টিলিটি নিয়ে স্যার আমরা তাড়াহুড়োর দরকার নেই, আমরা যা পাচ্ছি স্যার অনেক, যেটুকুন চেয়েছিলাম তার চেয়ে বেশি পাচ্ছি। আপনার কাছে আমার অনুরোধ স্যার, আরো বিশ্লেষণ করে যেভাবে পড়াচ্ছি, আশা করি আপনার দিন দিন আরো আলোচনাগুলো আরো ভালো হবে বা আমরা ভালোভাবে শিখতে পারবো। স্যার আপনি তাড়াহুড়ো করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ, করজোড়ে অনুরোধ। আমাদের যেভাবে দিচ্ছেন ঠিক এরকম করে দিয়ে দেন স্যার। নিশ্চয়ই আমি প্রতিশ্রুতিবদ্ধ। জি স্যার, জি স্যার। আমি সকালবেলা আজকে কথা বলে আমি বুঝতে পেরেছি স্যার যে আপনার কতটা সাপোর্ট আছে। আপনি যে অসুস্থ, স্যার কাশের কি খবর এখন, আপনার কাশির কি অবস্থা? কি কাশলাম? না না, আমি তো কাশের বলেছিলাম নাম নেবো, হোমিওপ্যাথি খাবো, হোমিওপ্যাথি ওষুধ খেতে লাগেনি, আর আমি কাশি হোমিও স্যার, সমস্যা আমাদের স্যারের ঢুকিয়ে কিন্তু বলছে যে সন্ধ্যার পর থেকে মানে ক্লাসের প্রিপারেশন যে নিচ্ছে তখন থেকেই স্যার ভালো আছে। আমি একটা কথা বলি না মাঝে মাঝে, যদি মুড চলে আসে তাহলে সেদিন আলোচনাগুলো ভালো হয়, সেটা যে কোনো স্যারের একদম মুড চলে যে আসে। হারে করোনা বাড়ছে, যে হারে করোনা বাড়ছে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে দ্রুততার সঙ্গে, এবং আমরা প্রায় হার্ড ইমিউনিটির দিকেই এগিয়ে যাব মনে হচ্ছে। প্রচুর সংক্রমণ হচ্ছে এবং শরীর কিন্তু মানে প্রকৃতিটা এমন হয়ে গেছে, 4 বছর আগে যতটা অসুস্থ থাকতাম না, এখন মনে হচ্ছে যেন মানে প্রকৃতির নিয়মেই চেঞ্জ করে দিচ্ছে, মানুষকে অসুস্থ করে তুলছে। অর্থাৎ আমার খুব সাবধান থাকতে হবে কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার, এবার কলকাতা প্রচন্ড হারে বাড়ছে, অন্যরা অন্য জায়গায় মফস্বলে বাড়ছে, কলকাতা হুড় করে বাড়ছে, একদিনে গ্রামেও 6,600। বাড়ছে, গ্রামেও বাড়ছে, মানে বাচ্চা গ্রামে কাচ্চা সব কম, ইনফেকশন হয়ে যাচ্ছে। গ্রাম কম, এবার দেখছি কলকাতা একদম ছেকে ধরেছে। অন্যবার স্যার মফস্বল স্যার আপনাকে বলছি স্যার, আমাদের যে ফেসবুকে ভাইরাল হয়েছে যে 55 প্লাস পার্টিসিপেন্ট আমরা আছি সবাই। সকলের কাছে অনুরোধ, এবং এটা টোটালি একেবারে এটা হচ্ছে জ্ঞান অর্জনের একটি জায়গা, প্ল্যাটফর্ম। এর বাইরে আমরা আসলে কোনো বিষয় নিয়ে এখানে আসলে আমরা কোনো ধরনের কোনো কথা বলবো না, বিকজ আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম কোনো একটি বিতর্কিত জিনিসের জন্য আসলে এটা কিছু দিনের জন্য আসলে হ্যাম্পার হোক বা কোনো বিড়ম্বনায় আমরা পড়ি, এটা আমরা কারোই কাম্য না। এটা আমি বিশ্বাস করি, আমার যে কথাটা মনের কথাটা আমি বললাম, প্রত্যেক জনের মনের কথা এটাই যে হোমিও দর্পণ বেঁচে থাকবে 1000 বছর। আমরা থাকবো না, হোমিও দর্পণ থাকবে। কারণ হোমিও দর্পণ প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞান, হোমিওপ্যাথিক জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন দেওয়ার জন্য, নেয়ার জন্য।
এটা আমরা না থাকলেও আমরা এখানে 55 মেম্বার্স এখানে আছি অলরেডি। আমরা 55 মেম্বার্স যদি এখানে না থাকি, আমরা যদি ওপারেও চলে যাই, মরেও যাই, এই হোমিও দর্পণ যাতে টিকে থাকে সেটাই আমরা সকলেই আমাদের মন থেকে চাইবো। এটাই হবে আমাদের সকলের ভাবনার জায়গা, সকলের আসলে প্রতিশ্রুতিবদ্ধ আমরা থাকবো যে আমরা একটা পরিবার হয়ে যেন কোনো বিতর্কিত জিনিসে আমরা না জড়াই। হ্যাঁ, আমি এই কথাটা এই জন্য বললাম যে ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটা আসলো সেই জন্য আমি বললাম। এটা গভর্নমেন্ট ভালো বুঝে, গভর্নমেন্ট যেভাবে চাবে সেটাই হবে। এটা আমাদের আসলে কোনো কিছু আসলে এখানে আমরা বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না। তো ধন্যবাদ সবাইকে। আমরা ৩য় পর্বে যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আমি নীলকমল স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যার যেভাবে আসলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আজকেও আমাদেরকে আশ্বস্ত করলেন এবং সাগর স্যারের সাথে কথোপকথনের সময়ও যেটা বললেন যে অসুস্থ ছিলেন এটা আমি জানতাম না। আমি ভেবেছি যে এমনিতেই বলেছে যে আমি সন্ধ্যার পরে সুস্থ হয়ে গেছি। তো আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সামনের ক্লাসগুলোতে এবং যেহেতু আমাদের সাগর স্যার আশ্বস্ত করেছেন যে আস্তে আস্তে আপনি সময় নিয়ে আপনি ক্লাস করেন, আমরা চাই পার্ট টু পার্ট স্যার আপনি একটা শিডিউল তৈরি করে একদম পার্ট ওয়াইজ আপনি ক্লাসগুলো আমাদেরকে নিবেন, যাতে করে আমরা সংরক্ষণও করে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্ম তারাও যাতে আসলে এই লেকচার গুলো দেখে জানতে পারে যে হোমিও দর্পণে এইরকম ক্লাস হয়েছিল ডক্টর নীলকমল বর্মন স্যারের মাধ্যমে। তো এটাই আমরা প্রত্যাশা করব এবং আমি আজকের মতো এখানেই আসলে আমাদের ক্লাসের পর্বটি আমি শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন এবং মানিকলাল স্যার, রতন স্যার। স্যার, হ্যাঁ রাইসুল স্যার, একটা কথা বলছি, মানে সামান্য, মানে এই আপনি বললেন না এই আউটসাইডে, মানে আমরা মানে হোমিও দর্পণকে কলঙ্কিত, মানে কালি মাখাতে কলঙ্কিত করে কালি মাখাতে চাই না, আউটসাইডের টক টক। এখানে আমাদের সবাই অভিজ্ঞ, প্রচুর অভিজ্ঞ স্যার রয়েছেন, তাদের মধ্যে আমরা আউটসাইড কি কি করলো তার জন্য আমরা সে কলঙ্কিত করতে চাই না এই প্রতিষ্ঠানটাকে। এইটাই আমার কথা। জি রতন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা এটাই চাই, কারণ বিকজ হচ্ছে কি আমরা আসলে এটা অনেক সময় রেকর্ড হয় বা অনেক সময় দেখা যায় যে আসলে